সিফাত কই? সিফাত আসে নাই? ইজাজ সিফাত কই? সিফাত ওই যে শোইছিল হাত মুখ ধুতে। বুঝছি নাই। শোইছিল মনে হয় ঘুমানোর জন্য হাত মুখ ধুতে গেছে। সিফাত না কোন এক এক্সামে গেছে বললো? ও তো বিকালে বললো জয়েন দিবে। না আমার একটা কিছু বলার নেই। হইতেছে যায় একটু পর। শুরু করে দিব? এই পড়া কি শুরু করবো? আরে ঠিক আছে। এখন বলো তোমাদের কোনো সমস্যা আছে কিনা কথা আছে। বলো। Shit. বলো। লাস্ট ক্লাসের 3 নম্বর হোমওয়ার্কটা বুঝি নাই। তাও কিন্তু হোমওয়ার্কটা 3 নাম্বার একটা সলিউশন করা যায় না। এটা কই 3 কত? 7 না হোমওয়ার্কের 3টা হোমওয়ার্ক ছিল ওর মধ্যে হচ্ছে সলিউশন করা যায়। নেগেটিভ আসে। হোমওয়ার্ক ছিল। আচ্ছা হোমওয়ার্ক বলো তো, ম্যাথটা কি ছিল, কি দিছিলাম? হোমওয়ার্ক ম্যাথটা কি ছিল হচ্ছে জ্যামিতি। ছবি দেবে না? এই যে এই অঙ্ক পারো নাই নাকি? বাকি দুটো পারছো? ইজাজ তুমি বাকি দুটো পারছো? বাকি দুটো করছি। ঠিক আছে। এটা তুমি পালা না, এটা তো তোমাদের পড়াইছি আমি। আচ্ছা ঠিক আছে, তোমার এ আর বি পয়েন্টে আমি বের করতে বলছি ভেলোসিটি অফ এ, সরি ভেলোসিটি বলে বিয়োগ পার্থক্য এ বি বের করো, মানে এ আর বি বিন্দুর বিয়োগ পার্থক্যের বিয়োগফল বের করো, নাকি এর বের করতে বলছি, মানে বি অফ এ মাইনাস বি অফ বি। সো বেসিক্যালি তুমি জাস্ট কি করবা কত, তোমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়া লাগবে নাকি, কেবিল ইউজ করে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলেই তো শেষ নাকি, আর তো কিছু নাই। কেবিল ইউজ করে তুমি তো কেবিল ইউজ করে যে কোনো পয়েন্ট থেকে কোনো একটা সার্কিটের যে কোনো পয়েন্ট থেকে যে কোনো পয়েন্ট যেতে পারবে, এটা হচ্ছে কথা। বুঝতে পারছো? যে কোনো পয়েন্ট যখন এই পয়েন্ট শুরু করলাম, তাহলে এই পয়েন্টের বিয়োগ ধরো ভি এ, সামনে গেলাম তো এখান থেকে প্লাস থেকে মাইনাস, মানে কি বিয়োগ কমতেছে, মানে -5, সামনে আগাই এখানে কি আবার প্লাস থেকে মাইনাস, মানে বিয়োগ করতেছে -2, তারপর সামনে আগাই এখানে আবার বাড়তেছে +4 ইজ ইকুয়াল টু ভিবি। সো আমার ভি এ মাইনাস ভিবি বের করা লাগবে, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে দাও এই পাশে নিলে 5 + 2 - 4, মানে কি 7 - 4 ইজ ইকুয়াল টু 3 आंसर। ও আচ্ছা কিছুই লাগে না, এনে কিছুই লাগে না। আর যদি বলতো মানে কারেন্ট, এটা যে কারেন্ট কত গেছে এটা বের করো, এটা যে কারেন্ট কত গেছে, তাহলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা তো জাস্ট এই লুপ ঘুরবা, এই লুপে একটা কারেন্ট i1, এই লুপে একটা কারেন্ট i2, এটা গুলো i1 শুরু করো, এখান থেকে শুরু করো, এখান থেকে ধরলাম যে কোনো পয়েন্ট শুরু করো, এই পয়েন্ট শুরু করলাম, এই পয়েন্ট ধরলাম হচ্ছে এ পয়েন্ট ধরলাম, সমস্যা নেই, আমার ইচ্ছা মতো ধরতে পারবো। তাহলে বি এ ইজ ইকুয়াল টু সামনে গেলে এখানে হচ্ছে কমবে 4 × i1 ইজ ইকুয়াল টু ঘুরে আর যাবো না, এখানে আসবে
মানে সব তুমি এখানে আসার পরে কি এনে যাইবা ব্যাক করার মতো? অবশ্যই না। এনার পরে এনে আইবা, এনে আইলে কি হবো? প্লাস থেকে বাড়বে, বাইরে কত হইব? +5 ইজ ইকুয়াল টু ভিএ। তো ভিএ বিএ কাটা, সো এখান থেকে আয়ের মান হচ্ছে -5/4, -5/-4, সো 5/4। বুঝতে পারছো? বুঝতে পারছি, বুঝতে পারছি। কথা বলে নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। সো শেষ কাহিনী বুঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে, ভাই এই যে কয়েকটা সমস্যা দিছি বইয়ের, ওকে গুড। বাট তোমরা কি বুঝছো জিনিসটা আমি কি বললাম? কিন্তু ভাই এইখানে তো মানে বি বিন্দুর বিভব পার্থক্য তার, না না, বি এর বিভব মাইনাস এ এর বিভব হবে না, হ্যাঁ তাই তো বের করলাম না, বি এর বিভব মাইনাস এর বিভব। এ এ মাইনাস বি দিছেন তো আপনি, আরে বাবা, তো ম্যাটার করতেছে না, মান তো ভিন্ন আছে তবু। মান ভিন্ন কেমনে আসবে? মান ভিন্ন আর কোনো প্রশ্ন হয় না, জাস্ট সাইনটা ডিফারেন্ট আসতে হবে। একটা +3 আর একটা -3, ইট ডাজন্ট ম্যাটার। তো ডিফারেন্ট কেমনে আসবে? আমার কেন জানি আছে। তুমি যেটাই বল না কেন, ভি ভি মাইনাস ভি এ আর ভি এ মাইনাস ভি বি, এই দুটার মান সেম আসবে না? ডিফারেন্ট কেমনে আসবে? ডিফারেন্ট আসে কি পসিবল? কেমনে ডিফারেন্ট আসবে বলো? কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাবে বলো? বলো কোন থেকে কোন যাবে, কোন যাবে বলো? আপনি যেভাবে গেছেন ওইভাবে গেছি। তাহলে আমি যেভাবে গেছি এভাবে গেলে তো আনসার হয়ে গেল। এই পয়েন্টে শুরু করছে, এই এই পয়েন্টে যে বি এ। এই যে ভাই লাস্টের ফোর ফোর ভোল্টটা, এইটা মানে এইদিকে হবে, মানে প্লাস থেকে মাইনাস হবে। কিন্তু তোমার বইয়ে তোমার বই বলতে এজাজ যে অঙ্ক যেই লেখাটা দিছে ওই লেখায় হ্যাঁ তো এটা ঠিক আছে, হ্যাঁ এখন এটা ঠিক আছে, এটা অনুযায়ী ঠিক দাও আছে। দাও, এটা বড় এটা ছোট দেওয়া, আর এটা ছোট বড় দেওয়া, এজাজের যে লেখা ওটা অনুযায়ী, হ্যাঁ আর হ্যাঁ, এটা আম- বড় এটা ছোট আম- দেওয়া। আমি এই যে 4 ভোল্টে, মানে আপনি দিছিলেন 4 ভোল্টে বড় ছোট, মানে প্লাস তারপরে মাইনাস। হ্যাঁ, আর ওই তুমি তুমি দিস উল্টাটা, আমি দিছিলাম প্লাস তারপরে মাইনাস। হ্যাঁ হ্যাঁ, বাট ইজাজ লেখছে বোধহয় আগে মাইনাস তারপরে প্লাস নাকি? হইতে পারে, বুঝতে পারছেন, হ্যাঁ, এটা হইতে পারে। ওই জন্য। ওকে ওকে, ঠিক আছে, বুঝা গেছে। জি ভাই। ওকে ফাইন। আচ্ছা, তো এখন এটা তো গেল, এটা নিয়ে আর সমস্যা নাই। তুমি কি বুঝছো ইজাজ? হ্যাঁ, বুঝতে পারছি। লেবার করতেছো না? হ্যাঁ, পরে সলিউশন 2 করছো? 2 নম্বর কোশ্চেন এটা দিছিলাম, এটা পারছো? এ তো সলিউশন হয় না, এটা কি হয় লাস্টে ম্যাথই রয়ে আছে, আর একটাও মান আসে না। এটা লুপ কয়টা? 3টা। 3টা লুপ, ওকে। দেখি কি করছো। সলিউশন আইতো না কেন? সলিউশন তো আসবে। ক্যালকুলেটর হয় না, দেখতেছি, দাঁড়াও আমি। আমি ভুল করছি। কোন পয়েন্ট রে ধরছো এটা কিন্তু কনফিউজ হয়ে যাবে। সো তুমি একটা আচ্ছা, সমস্যা নাই, এটা ম্যাটার করে না খুব একটা। বাট স্টিল বুঝো নাই তুমি জিনিসটা। তুমি ধরো আমি বুঝছি, তুমি তো এটার এই দাও আমি তোমার বলি, তুমি যখন প্রথম লুপে গেছো, ধরো এই পয়েন্টে ভি এ ধরছো, রাইট? এই জিনিসটা হচ্ছে হ্যাঁ, কাইটা দিও, ভালো করে কাইটা দিও, যাতে যেহেতু এ মার্ক করো নাই কোশ্চেনে, তাহলে লেখার দরকার নাই, ঠিক আছে? মানে আচ্ছা। তুমি তো ধরছো, আমি বুঝছি, মনে মনে ধরছো, ওকে ফাইন, ওটা নিয়ে আমার কোনো প্যারা নাই। আচ্ছা ঠিক আছে, দেখি কি লেখছো। 1 - 1 3 ইজ ইকুয়াল টু -1, হ্যাঁ ঠিকই তো আছে। -100 বিয়োগ করছো, সলিউশন কেন আসবে না? তুমি ক্যালকুলেটর বসাইছিলা? হ্যাঁ, ক্যালকুলেটর বসাইছিলাম, তারপরে ম্যাথই রয়ে আছে, দিলাম একই দেখতেছি, সিস্টেম। ম্যাথ এরর তো আসবে না। ম্যাথ এরর আসলে কোনো লিনিয়ার ইকুয়েশনে ম্যাথ এরর কেন আসবে? আচ্ছা ওয়েট, ম্যাথ এরর তো আসবে। তুমি এটা কি করছো? দ্বিতীয় চক্রটা বুঝাও তো, এটা কি লেখছো? 1 - 1 করতে পাইছো, -1 -5 কেন লেখছো? কথা কয় না। -1 -5 কেন লেখছো? ওর এটা প্লাস +1ই কেন হবে? 1 শুধু 1 কেন হবে? তুমি কি বুঝাই নাকি? কি বলে আই এটা? হবে, আই হবে। আই কই? আই আই দিবা না তুমি? তোমার আই কই? আই লিখলাম। তোমার কারেন্ট দেওয়া লাগবে না? তুমি যে এই করতে শুরু করতে, হ্যাঁ, তুমি বোধহয় এই পয়েন্টে শুরু করছো, যে এখান থেকে প্রবাবলি এখান থেকে শুরু করছো নাকি? হ্যাঁ, এই যে এখান থেকে হয়তো শুরু করছো, ঠিক আছে। এই পয়েন্টে শুরু করছো। তো এই পয়েন্টে শুরু করলে তুমি
ফাইন, তুমি এই পর্যন্ত শুরু করছো, আমার তো সমস্যা নেই, বাট তুমি তো এটা কি করলা, তুমি এই পর্যন্ত শুরু করছো, ফাইন। তাহলে 1 এর সাথে i2 গুণ করা লাগবে না? i2 গুণ করো না কেন? তারপরে যে 5 এর সাথে i2 মাইনাস i3, ঠিক আছে। আবার 2 এর সাথে i2 মাইনাস i1, এটাও ঠিক আছে, বাট এটা তো ভুল লেখছো না। হিসাব বলতে পারছি না। হ্যাঁ, তারপরে তৃতীয় চক্রের ক্ষেত্রে দিয়ে কি করছো? তৃতীয় চক্রের ক্ষেত্রে সেম, এই 4 নাম্বার একটা রোধ বাদ দিছো, ওয়াই? কিন্তু আবার তুমি কি বুঝো নাই নাকি মুখস্থ করছো? না বুঝতে পারছি তো একই জিনিস তাহলে আবার এনে i3 মাইনাস i2 হয়েছে, ঠিক আছে। এরা তোমারও মিলা নাই নিপুণ? ভাই আমি এটা করি নাই, কেন? ওই আমি ভুলে আরেকটা করছি এটার জায়গায়, ঠিক বুঝতে আছে, পারি বাট না এটা তো যে করা লাগবে, তাহলে এটা যদি না করো, শোনো আমি এই basically টাইপের আরেকটা আছে, আরেকটা আচ্ছা দিছিল গুড, ওইটা করছি। ঠিক আছে, ওকে গুড, করলে হইছে। মানে ব্যাপারটা হচ্ছে আমি এগুলো ক্যান করতেছি, তোমরা তো বুঝছো না। হ্যাঁ, তিনটার প্র্যাকটিস উপর আরেকটা প্র্যাকটিস ছিল, ওইটা করছি। প্র্যাকটিস করার জন্য। এটা কার ভাই গাছ? আমার এটা ভাই। ওকে, এই প্রতিটা ব্যাটারির মধ্যে এত হইলে 6 ওহম, গুড, গুড অঙ্ক। এটা কি পারছো? দিই পারছো কিনা? হ্যাঁ পারছি ভাই। ভেরি গুড। i1 i2 i3, হুম, গুড। দেই লুপ গুলা ঠিক লাগছো কিনা। 0.2 ইনটু 0.2 লেও নাই কেন? শোনো নিপুণ, তোমারে জি ভাই, বলতেছি, জি ভাই। তুমি যখন ম্যাথ করবা, ফার্স্ট অফ অল তোমার কিন্তু এটা কি তোমার বাপের টাকা দিয়ে কিনছো? তোমার আনলিমিটেড জায়গা দিছে, বুঝছো? পরীক্ষায় যেটা করবা, ঠিক আছে, এটা তোমার বাপের টাকা দিয়ে কিনছো, ফাইন। পরীক্ষায় তো আর বাপের টাকা কিনবা না, পরীক্ষায় তো মাংনা মাংনা কাগজ দিবে, সো বড় করে চিত্র আঁকবা, বড় করে ওই চিত্র ছবিতে আঁকা। ছোট দেখা যায় ভাই, সামনে দেখলে বোঝা যায়, ও আচ্ছা, খাতায় দেখলে ওকে বোঝা ফাইন, যায়। বড় করে দেখলে হইলই। কেন আঁকতে বলছি? কারণ রোধগুলো লেখো নাই। অভ্যন্তরীণ রোধগুলো অবশ্যই মার্ক করে দিবা, অভ্যন্তরীণ ও রোধগুলো মার্ক আচ্ছা। করে দিবা, ঠিক আছে। অভ্যন্তরীণ রোধগুলো মার্ক করে দিলে তোমার হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ, তো i1 মাইনাস i2, ঠিক আছে, তারপরে প্লাস 4 প্লাস 4, যদিও লেখা বোঝা যাচ্ছে না, মনে হয় আমি এড়ে দিছি, একটু ছোট হয়ে গেছে বেশি, -5, তারপর হচ্ছে i1 মাইনাস i3, গুড, ভেরি গুড, i3 i1, হ্যাঁ ঠিক আছে, তোমার প্রথম লুপ ঠিক আছে। তো আই এম হোপিং বাকিগুলো ঠিকই লিখছো। তো কিছু না, জাস্ট ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিলে হ্যাঁ, ক্যালকুলেটর সলভ করে জানা, ক্যালকুলেটর নিয়ে যদি হ্যাঁ তুমি দেয়। ক্যালকুলেটর এমনি দাও, তুমি যদি ক্যালকুলেটরে এমনি ইকুয়েশন দাও, 3x প্লাস 4y প্লাস 5z ইজ ইকুয়াল টু 0, আর এটা লেখলা হচ্ছে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু, ধরো 0 লেখলা, বা 0 না তো এনে লেখলা হচ্ছে, ধরো লেখলা 2, এর লেখলা 5, তারপর লেখলা হচ্ছে 2x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 3, তারপর যদি সলভ দাও ক্যালকুলেটরে, মানে তুমি জানো ক্যালকুলেটর কেমনে করা লাগে, তাহলে ক্যালকুলেটর কি করবে? তিনটে ইকুয়েশন দিয়ে সলভ করে দিবে না তোমারে? তোমার কিন্তু অটোমেটিক হ্যাঁ, কি করে দিবে বলো তো, এক্স ওয়াই জেড এর মান কিন্তু বের করে দিবে। আমার কথা কি বুঝতে পারছো? কি বুঝছি আমি? মন হ্যাঁ। থাকে জানো, হ্যাঁ, তো জিনিসগুলো আই গেস বুঝো, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে মনে হয় এটা বুঝছো, এ নিয়ে ঝামেলা নাই, ওকে। তাইলে এটা গেল, এরপরে আবার কি দিছো? সিফাত তুমি কি জয়েন করছো নাকি? হ্যাঁ করছি তো। আচ্ছা ঠিক আছে, সিফাত অঙ্ক পারছো না? সিফাত তোমার কোনো ঝামেলা আছে? হ্যাঁ ভাই, বাড়ির কাছে দিচ্ছি। মানে তোমার কোনো গ্যাঞ্জাম আছে যেটা পারো না, এমন কিছু আছে নাকি? আচ্ছা তুমিও তো সেম ভুল করছো, বুঝলাম না, ইজাজ আর সিফাত তোমার সেম ভুল কেমন হইলো? সিফাত, তুমি ওয়ানের সাথে কারেন্ট গুণ করো না কেন? বুঝিস না। সিফাত বলো তো একটু শুনি, কোশ্চেন বুঝছো কি বলছি আমি? আমি বলছি তুমি যে এই রোডটা লেখছো, এই 1 ওহম রোডটা লেখছো, কারেন্ট গুণ করো না কেন? না ভাই, আমার এখানে হ্যাঁ, বুঝি না, আরেকবার। আমার এই কনসেপ্টটা সিমাতেই দেখাইছি পরে তুমি পরে নেট করতে গেছি সিফাত কনসেপ্ট দেখাই দিল বলতে, সিফাত কি কনসেপ্ট বলছে বলো তো, সিফাত বলো তো তুমি কি বলছো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কনসেপ্ট তো ভাই আমি স্পষ্ট নিজেই শোনা ক্লাসে যাচ্ছিল বলছি। না ভাই, এখনো শোনা যাচ্ছে না আমার এখানে।
নেটের সমস্যা ভাই। এখন শোনা যাচ্ছে। হটস্পট নেই। যাই হোক, ওরে বলো তো এটা কেন করলো জিজ্ঞেস করো। তোমার বাকিরাও কিরম ল্যাগি ল্যাগি হইতে শুনতেছো? না ভাই আমার ঠিক আছে। আচ্ছা, ওর নেটের সমস্যা। হটস্পট নেই। এখন কথা হচ্ছে আমার, বলো তো এটা, এই ওয়ানের সাথে তুমি কারেন্ট, এই ওয়ান যে লেখছো, ওই যে ওয়ান ওহম যে লেখছো ওয়ান, এই যে এই রোধের কথা, এই রোধ যখন লাগবে এই রোধের সাথে কারেন্ট গুণ করবা তুমি। তুমি যখন ভি হিসাব করো, ভি কেন হিসাব করো, ভি ইজ ইকুয়াল টু আই ইনটু আর হিসাব করো না। আমরা আমরা এটা ক্যাপ ভিএল ইউজ করতেছি, কিরশফ ভোল্টেজ ল, মানে আমরা ভোল্টেজ ড্রপ বের করবো প্রত্যেকটা পয়েন্টে। তাহলে এখানে আই কই, আই গুণ করা লাগবে না? সিফাদের জিজ্ঞেস করো তো, ওয়াই কেন গুণ করো নাই? আই গুণ করিস নি কে? ও ওখানে ওয়ান, হ্যাঁ আই আই হইলো। বুঝতে পারছি ভাই, ওখানে আই গুণ করতে হইতো, মনে ছিল And না, কত- অথবা ওটা তো ভুল হয়ে বুঝছি। গেছে। And তুমি ইজাজের কি বুঝাইছো? ইজাজ কেন আই গুণ করো নাই? নাকি ইজাজ তোমার দেখে দেখে লিখছে নাকি? একটা সমীকরণে কোন ভাই আর মনে করছে না এটা তাহলে ভুল হয়ে গেল, কতটা আরে ফাঁকা বালের থাকবে। নেট। যাই হোক, নেক্সট ক্লাসে সবাই, এবার তুমি ঠিক করবা তোমার এই কোশ্চেন, ইজাজ তুমি ঠিক করবা, ঠিক আছে? আমার নেক্সট ক্লাসে যেই কয়টা ভ্যারিয়েবল দিছি সবগুলা ম্যাথ দেখাবা। বুঝতে পারছো কি বলছি? বলো নিপুণ, তুমি বলো তোমার কি সমস্যা? ভাই ওই যে দিছি ওইখানে পিকচার দিছি বইয়ের। সাউন্ড হয় না কেন? সাউন্ড হয়ে গেল। সিফাদের মেবি নয়েজ আসতেছে নাকি? কার নয়েজ আসতেছে? সবাই মিউট করো, মিউট করো। ইয়ারবাড ইফতেকার যদি ইফতেকার সাউন্ড দিয়ে আসে, স্পিকারে চলে গেল। কোনটা সমস্যা বলো নিপুণ, বলো ইয়ারবাড তোমার কোনটা সমস্যা? ঠিক আছে, ডিসকানেক্ট করা হচ্ছে, এতে চলে গেছে। হ্যাঁ নিপুণ, সবাই মিউট করতে বলো তো। হ্যাঁ নিপুণ, এখন তুমি আনমিউট করে তোমার সমস্যাগুলো বলো। ভাই এই যে এই টাইপের ম্যাথ গুলা যেখানে বইয়ের এই যে পিকচার দিছি উপরে। উপরে দিছো? হ্যাঁ এই যে এই দুটা, এই যে এটা এই একটা এই ভোল্টমিটার। হ্যাঁ কোশ্চেন গুলো বোঝা যায় না, বুঝতে পারি না কি চাইছি আসলে। আমি তো এগুলো পড়াই নাই, এটা ছাড়া বলো, এটা ও পড়াই নাই আমি। তাহলে তাহলে বাদ ভাই। অন্যগুলো সব পারছি, কিছু শান্টের অঙ্ক ছিল। হ্যাঁ শান্ত তো পড়াই নাই, আমি তো বললাম শান্ত পড়াবো। হ্যাঁ ওগুলা বাদ দিছি, সবগুলো করছি তাছাড়া। গুড, সহজ না? চলো চলো যে হ্যাঁ পড়লা এতক্ষণে। হ্যাঁ ওকে, ভেরি ওইখানে গুড। আবার কিছু ভুং ভাং করছে, ওগুলো আবার কেশব লতি করা যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি ওসব কি সব কিছু করবা না, তুমি সব কি সব দিয়ে করবা, ঠিক আছে? যাই হোক, তাহলে তোমরা এখন তো বুঝতে পারতেছো না যে অ্যাকচুয়ালি সব বের করা যে ইজি। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি এই যে এরা যে তুলট বের করতে বলছিলাম, এরা কিন্তু একটা তুলট বের করতে বলছিলাম, তুমি কিন্তু নিপুণ এটা করো নাই। এই যে তারা যে ম্যাটটা ভুল করছে, আমি কিন্তু এর তুল্য রোধ বের করতে বলছিলাম। তোমরা কি অঙ্কটা বুঝছিলাম? আমি কিন্তু একটা কানেকশন দিচ্ছিলাম এরকম, ওরা তো ভুলি করছে দুজনই, তুমি এটা করো নাই। আমি আবার বাইকে শিখেছি, আমি বলছিলাম যে একটা রোধ ছিল এরকম, একটা রোধ ছিল এরকম, একটা ছিল এরকম, একটা ছিল এরকম, একটা ছিল এরকম। বলছিলাম 1 ওহম, 2 ওহম, 3 ওহম, 4 ওহম, 5 ওহম, পাঁচটা দিয়ে বলছিলাম এটা একটা পয়েন্ট এ, এটা একটা পয়েন্ট বি, এবং আমি বলছিলাম যে আর এ বি বের করো, অর্থাৎ এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে তুলনা কত বের করো, ঠিক আছে? এবং এই অঙ্ক করার জন্য কিন্তু তোমার আগে কি করা লাগবে বলো তো? তোমার আগে হচ্ছে এনে একটা কাল্পনিক ব্যাটারি ড্র করা লাগবে, ঠিক আছে? কাল্পনিক একটা ব্যাটারি ড্র করা লাগবে। ওই ব্যাটারি ধরলাম আমরা 100 ভোল্ট, এবং ড্র করে এখানে যেহেতু 3টা লুপ হয়েছে, 3টা লুপ থেকে যে এই কারেন্টটা বের করা লাগবে। এবং ওই কারেন্টে তুমি যদি আই ইজ ইকুয়াল টু যেহেতু ভি বাই আর, সো আর ইজ ইকুয়াল টু যেহেতু ভি বাই আই, সো তুমি যদি ভোল্ট মানে 100 ভোল্টের তুমি যদি এই কারেন্টে ভাগ করো, যে কারেন্টটা পাইবো ওই কারেন্টে ভাগ করে দাও, তাহলে কি পাই যাবে বলো তো? রোধ পাই যাবে। বুঝতে পারছো তোমরা যে ম্যাথটা করছো সিফাত? কারেন্টের এই আইটা কি ছোট হাতের আই দিয়ে প্রকাশ করে? অনেক সময় দেখলাম কিছু কিছু ছোট হাতের আই দিয়ে প্রকাশ করছে।
এটা কি ম্যাটার করে ভাই? বলে ছোট হাতের আই বড় হাতের আই যা ইচ্ছা প্রকাশ কর, তাতে কি আসে যায়? তাতে কিছু আসে যায় না। কি দিয়ে প্রকাশ করতেছে এটা তো কিছুই না। যাই হোক গেল। তো আমরা এতদিন যা পড়ছি যে এই যে আমাদের যে লুপ বের করে, এই যে আমাদের লুপ ডিরেক্ট করে তারপর যে লুপের কারেন্ট গুলা বের করা, এই প্রসেসটার নাম হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস। কি বলে এটা বলো তো? ম্যাশ Mesh অ্যানালাইসিস। এখন আমরা যেটা পড়বো তার নাম হচ্ছে আমরা আরেকটা অ্যানালাইসিস শিখবো, তার নাম হচ্ছে নোড অ্যানালাইসিস। ঠিক আছে, নোড অ্যানালাইসিস এটাও শিখবো আমরা। ঠিক আছে, নোড অ্যানালাইসিস কোন হেল্পফুল যখন অনেক 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 লুপ থাকে, বুঝছো? মানে বেশি লুপ থাকে আর কি। বেশি লুপ থাকলে তো ওই ক্ষেত্রে তোমরা নোড অ্যানালাইসিস করতে পারো। নোড অ্যানালাইসিসের বেসিস হচ্ছে কেসিএল। কেসিএল মানে কি বুঝাই দিচ্ছি, খুবই সহজ। ধরো তোর একটা ড্রেন, হ্যাঁ, ড্রেনটা এমনি স্প্লিট হয়েছে, ঠিক না? তাহলে এখান দিয়ে ধরো পানি যেতেছে, বুঝছো? ধরো এখান দিয়ে যদি 10 লিটার পানি যায়, হ্যাঁ, ওই পানি না ভাগ হয়ে যাবো, এনে কিছু পানি যাবে, এনে কিছু পানি যাবে। তাহলে এখানে যদি 5 লিটার যায়, তাহলে এখান দিয়ে কয়টা যেতেছে বলো তো? নিশ্চয়ই 5 লিটার যেতেছে, এটা অবভিয়াস। তেমনি এটা যদি একটা কারেন্টের তার হয়, কারেন্টের তার যদি হয়, ধরো এখান দিয়া 3 এম্পিয়ার, এখান দিয়ে হচ্ছে 3 এম্পিয়ার কারেন্ট হচ্ছে ঢুকতেছে, ঠিক আছে? 3 এম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, এখানে হচ্ছে x এম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, আর এখান দিয়ে হচ্ছে 5 এম্পিয়ার কারেন্ট বের হচ্ছে। তাহলে কত এই x এর মান কত? এটা বলা যাবে কেমনে বলো তো? দেখো তুমি খেয়াল করো, এটাও ঢুকতেছে, এটাও ঢুকতেছে, দুজন মিলে ঢুকতেছে, 5 বের হচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা 2 এম্পিয়ার। হ্যাঁ তো দুজন মিলে ঢুকতেছে, একজন বাইরে ঢুকছে, রাইট? হ্যাঁ কথা কি বুঝতে পারছো? এটা তো অবভিয়াস না? তাহলে 5 এম্পিয়ার কেমনে বের হচ্ছে? নিশ্চয়ই এখান দিয়ে 2 আসছে। আর কথা কি বুঝা গেছে? এখন আমি যদি এই যে এটা কি একটা জাংশন না? এই পয়েন্ট একটা জাংশন মানে বুঝো? জাংশন মানে যেখানে মিলতে হয়, ট্রেনের একাধিক জাংশন নাম থাকতো না? হ্যাঁ একাধিক যেখানে একাধিক জিনিস একজন মিলতে হয়, ওই পয়েন্টের নাম বলে জাংশন। এখানে একাধিক তার এসে মিলতে হয়েছে, এটা একটা জাংশন। তাহলে এই যে জাংশন, এই জাংশনে তুমি যদি সবগুলা কারেন্টের বীজগাণিতিক যোগফল বের করো। বীজগাণিতিক যোগফল মানে কি? বীজগাণিতিক যোগফল মানে কিন্তু এরা যদি প্লাস হয় তাহলে এটা কিন্তু মাইনাস, ঠিক আছে? তো বীজগাণিতিক যোগফল মানে এই এমনি যোগ করা আর কি। এরকম না যে প্লেন যোগ করতে পারবা, এরকম না যে এই পয়েন্টে যত কারেন্ট সব এমনি প্লেন যোগ করো, 3 প্লাস 2 প্লাস 5, এমনি না। বীজগাণিতিক যোগফল, বীজগাণিতিক যোগফল যদি বের করো, বীজগাণিতিক যোগফল মানে কি? মানে যেহেতু এখানে 3 এম্পিয়ার ঢুকতেছে, তাহলে হয় এটা প্লাস বলো নাহলে মাইনাস বলো, কিছু একটা বল লাগবে। ধরলাম যারা ঢুকতেছে তারা হচ্ছে প্লাস, যারা বেরোচ্ছে তারা হচ্ছে মাইনাস। ওই ক্ষেত্রে 3 এম্পিয়ার সামনে প্লাস আর 2 এম্পিয়ার সামনে প্লাস, আবার যে বেরোইতেছে তার সামনে মাইনাস দিলাম। তাহলে টোটাল কত হলো বলো তো? বীজগাণিতিক যোগফল কত হলো? 0। 0। বুঝতেছো কি বলছি আমি? এটাই হচ্ছে ক্যাসিয়াল। বিজ্ঞানী ক্যাসিয়াল বলতেছে যে কোনো সার্কিটের যে কোনো জাংশনে তুমি যদি কারেন্ট গুলার বীজগণিতিক যোগফল বের করো, তাহলে অবভিয়াসলি অলওয়েজ কি হবে? কত? 0 হবে। আমার কথা কি বোঝা গেছে কি বলছি আমি? তাহলে বলো তো, এই যে একটা পয়েন্ট, এখানে সবগুলা কারেন্ট বেরোতেছে, ধরলাম সবগুলা কারেন্ট বেরোতেছে, ঠিক না? সবগুলা কারেন্ট বেরোতেছে, ঠিক আছে? এর মান হচ্ছে 1 এম্পিয়ার, এর মান হচ্ছে 2 এম্পিয়ার, এটা হচ্ছে x এম্পিয়ার। তাহলে x এর মান কত বের করতে পারবা? এগেইন যেহেতু এটা একটা জাংশন, তাহলে এই জাংশনে সবগুলা কারেন্টের বীজগাণিতিক যোগফল কি হবে? শূন্য। শূন্য তাহলে মাইনাস বীজগাণিতিক যোগফল করা লাগবে যেহেতু, তাহলে সে যদি বের হইতেছে, আমি তার ধরলাম প্লাস, তাহলে +1। সেও যেহেতু বের হইতেছে, তারা ধরলাম +2। সেও যেহেতু বের হইতেছে, তুমি বলতেছো যেহেতু x বলছো, জানি না আমি বের নিয়ে ঘুরতেছে, তাহলেও প্লাস x = 0। তাহলে x এর মান কি বলতো? -3। -3 মানে অ্যাকচুয়ালি এটা আমি ভুল বলছি, অ্যাকচুয়ালি বের হইতেছে না, বরং x এর মান হচ্ছে -3 এম্পিয়ার, মানে এখানে 3 এম্পিয়ার ঢুকতেছে, এটা অবভিয়াস কাইন্ড অফ না? আর যদি নাই ঢুকতে তাহলে হইতো না। এবং এই জন্য আনসারটা কি আসছে -6। মানে তুমি বুঝতেছো, তুমি যদি ভুলও বলো, কোনো একটা অঙ্ক যদি ভুল বলো, যেমন তুমি বলে দিলে যে কারেন্ট অ্যাকচুয়ালি বাইরে ঢুকতেছে, বাট তুমি বলা কারেন্ট ঢুকতেছে, এমন যদি ভুলও করো, স্টিল অঙ্ক তোমার কি করে দেবে বলো তো? আমরা সলভ করে দিবে। বুঝতে পারছো? সলভ করে তোমার হচ্ছে আনসার সলিউশন দিয়ে দিবে আর কি। তো আই হোপ এটা জিনিসটা মাথায় ঢুকছে নাকি? বুঝছো জিনিসটা? বুঝছো? হ্যাঁ ভাই বুঝতে জি। পারছি। তো এই হচ্ছে কাহিনী, -3 এম্পিয়ার, এক্সট্রা মান হচ্ছে -3 এম্পিয়ার। তো এটা হচ্ছে ক্যাসিয়াল আমাদের, বুঝছো? ক্যাসিয়াল তাহলে কি বলে? যে কোনো জাংশনে কারেন্ট গুলো বীজগাণিতিক যোগফল কি হবে? শূন্য হবে, ঠিক না? তো এখানে এমন হতে পারে, ধরো এমন হতে পারে, ঠিক না? ধরো এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3, এটা হচ্ছে ধরো I4। তো এই ক্ষেত্রে যেটা বললাম আমি, I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 = 0। বাট ওয়েট,
সাইন দেওয়া লাগবে। যারা ঢুকতেছে তাদের যদি প্লাস বলো, যারা বের হইতেছে তাদের কি বল লাগবে? মাইনাস বল লাগবে। তাহলে এখানে I1 ঢুকতেছে, I1 এ প্লাস বললাম, I2 I4 ঢুকতেছে, তাহলে I4 এ প্লাস বললাম, I2 তো বের হইতেছে, তাহলে বের হলে এটা মাইনাস বল লাগবে, I3 ও বের হইতেছে, তাহলে এটা মাইনাস বল লাগবে। বুঝছো? তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখা লাগবে, ঠিক আছে? আবার সবগুলা যদি ঢুকতো তাহলে সবগুলা সামনে কিন্তু সেম সাইন হইতো, বাট পরে তুমি বুঝতে অ্যাকচুয়ালি তুমি একটা ভুল করছো, বাট ভুল করলে কোনো সমস্যা নাই, তুমি তোমারটাই ধরবা। আমার কথা কি বুঝতে পারছো কি বলছি আমি? তোমার এটা নিয়ে কোনো প্যারানো দরকার নাই। আমাদের যে নোড অ্যানালাইসিস হচ্ছে বেসড অন দিস ক্যাসিএল। এই ক্যাসিএল এর উপর বেস করে নোড অ্যানালাইসিস করা হয়েছে। বুঝাই নোড অ্যানালাইসিস কেমনে কাজ করে? নোড অ্যানালাইসিস করার জন্য ম্যাশ অ্যানালাইসিস যেমন প্রত্যেকটা লুপে, ম্যাশ অ্যানালাইসিস সময় কি করা লাগে বলতো? প্রতিটা লুপে কারেন্ট ডিফাইন করা লাগে, রাইট? প্রতিটা লুপে কি করা লাগে বলতো? কারেন্ট ডিফাইন করা লাগে, ঠিক না? নোড অ্যানালাইসিসে প্রতিটা পয়েন্টে, মানে আমাদের সার্কিটে যত পয়েন্ট আছে সব পয়েন্টে বিভব, সব পয়েন্টে কি করা লাগবে? কত? বিভব ডিফাইন করা লাগবে। বুঝতে পারছো কি বলছি আমি? এক্সাম্পল সর বলতেছি, মনে দিয়ে শুনো। যেমন বিভব ডিফাইন করা বলতে কি বোঝায়? ধরো যে আমাদের আগের ম্যাটটাই দিই আমি, ধরো যে এই যেটা, এটা দিলাম কেন? কারণ এনে হচ্ছে বেশি লুপ, যখন বেশি লুপ আসবে তখন বেসিক্যালি এই নোড অ্যানালাইসিস লাগে। কম লুপ থাকলে তো দরকার নাই, ঠিক আছে? 100 ভোল্ট, এটা 1 এম্পিয়ার, 1 ওহম, 2 ওহম, 3 ওহম, 4 ওহম, এটা হচ্ছে ধরো 5 ওহম, ঠিক আছে? এখন তোমার আমি দিলাম, ভাই তুমি বের করো, বলো তো এই 5 ওহমের মাঝখানে কি পরিমাণ কারেন্ট যাবে, এটা বের করতে দিলাম, ঠিক আছে? অথবা তোমার বললাম ভাই এখান থেকে কি পরিমাণ কারেন্ট গেছে, যে কোনো দিতে পারি। ধরো আমি অনেক কোশ্চেন, অনেক টাইপের কোশ্চেন করতে পারি, আমি বলতে পারি যে এখানে কি পরিমাণ কারেন্ট গেছে বের করো, অথবা এখান থেকে কি পরিমাণ কারেন্ট গেছে বের করো, যাই বের করো না কেন, কারেন্ট বের করতে বলতেছি। এখন তুমি তো আগে শিখছো ম্যাশ অ্যানালাইসিস, কি শিখছো? ম্যাশ অ্যানালাইসিস হচ্ছে সবগুলা লুপ বের করা লাগবে, লুপে কারেন্ট দেওয়া লাগবে। বাট আমি আজকে তোমার নতুন ম্যাথড শিখাবো, যার নাম হচ্ছে নোড অ্যানালাইসিস। নোড অ্যানালাইসিস কেমনে কাজ করে আমরা শিখবো। নোড অ্যানালাইসিস শেখার জন্য মনে যদি শুনো, সবগুলা পয়েন্টে বিভব ডিফাইন করা লাগবে, বিভব। তাহলে এখন আমরা, তুমি জানো কারেন্টের, আমরা চাইলে কারেন্টের লাইনের যে কোনো একটা লাইন, মানে যে কোনো একটা নেগেটিভ পোর্শন অ্যাকচুয়ালি চাইলে আমরা মানে গ্রাউন্ড কানেক্ট করতে পারবো। বুঝতে পারছো? মানে এই পার্টটা আমরা চাইলে কি করতে পারবো? কত? গ্রাউন্ডে দিতে পারবো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মানে এই ব্যাটারি যদি 100 ভোল্ট, তাহলে তখন কি হবে বলো তো? এই পয়েন্টের বিয়োগ কত হবে? 0 ভি না? আর এই পয়েন্টের বিয়োগ তখন কত হবে? 100 ভি না? এটা বুঝছো? হ্যাঁ। তাহলে এই পয়েন্ট যদি 100 হয়, দেখো তো এই সার্কিটের প্রত্যেকটা পয়েন্ট, তাহলে এই পয়েন্ট 100 হলে এই পয়েন্ট 100, এই পয়েন্ট 100, এই পয়েন্ট 100 নাকি? সবগুলো 100 না? হ্যাঁ। এই পয়েন্ট 0 হলে এরাও 0, এরাও 0 নাকি? কোনো এরাও 0 নাকি? কোনো প্যারা আছে না? এরা যদি 100 হয়, তাহলে সামনে তো একটা রোধ পড়ছে, তাহলে এটা কি 100 থাকবে? না। কত হবে? জানি না, আমি 1 ধরলাম, জানি না তো আমি কত হবে। বুঝছো কি বলছি আমি? এটা ডিফাইন করা, মানে আগে কারেন্ট জানতাম না, I1 লিখতাম, এখন একটা পয়েন্টের বিয়োগ জানি না, এই জন্য আমরা x ভোল্ট লিখলাম। এই পয়েন্টের বিয়োগ কত আমরা জানি 100 মাইনাস x না, এটা তুমি জানো না, এটা y, এমন বলা যায় না, ঠিক আছে? বুঝছো কি বলছি আমি? হ্যাঁ। 100 মাইনাস এই 100 ভোল্ট, ওয়েট, এই 100 কিন্তু এটা না, এই 100 হচ্ছে যে এই পয়েন্ট 100, ঠিক আছে? আর এই পয়েন্টের বিয়োগ কত? y, আর এই পয়েন্টের বিয়োগ কত? x। মানে এই পুরো সার্কিটে এই দুইটা পয়েন্টে আননোন, আর কোনো পয়েন্ট আছে? সবগুলো পয়েন্টের বিয়োগ কিন্তু আমরা জানি না, যেহেতু 100 ভোল্টের ব্যাটারি দিছি, তাহলে এটা 0 এটা 100 নাকি? তাহলে এটা 0 হলে এই ফুলটা 0, এটাও 0, আর এই দুই পয়েন্টের বিয়োগ কিন্তু আমরা জানি না। আমার কথা কি বুঝতে পারছো সিফাত, আরিয়া, ইজাজ? ওকে ফাইন। তো এখন আমরা ধরি, জানো কি আমরা ধরি, বিয়োগ তো জানলাম, এখন আমরা ধরি এটা একটা জাংশন, এটা একটা জাংশন নাকি? এটা একটা জাংশন, ঠিক না? তো এই এটা তো জাংশন নাকি? জাংশন তো না করবা, তুমি না করবা না তো না? তাহলে আমরা ধরি, এগুলো কিন্তু আমরা ধরতেছি, আমরা ধরি এখানে এই যে এই তার দিয়ে এখানে কারেন্ট আসছে, এই তার দিয়ে এখানে কারেন্ট আসছে, এই তার দিয়ে এখানে কারেন্ট আসছে, এবং তিনটা কারেন্টের যোগফল কি হবে বলো তো? 0 এক্স্যাক্টলি। বুঝতে পারছো কি বলছি আমি? তাহলে এটা ধরলাম আমরা I1, এটা ধরলাম আমরা I2, ধরছি, এগুলো আমি ধরে নিছি, কোনো সমস্যা নাই। তাহলে I1 প্লাস I2 প্লাস I3, যেহেতু তিনটাই ভিতরে ঢুকছে, তিনটাই প্লাস, ইজ ইকুয়াল টু 0। তাহলে বলো তো এই I1 এর মান কেমনে বের করবো? এই I1 মানে কি? I1 মানে হচ্ছে এই রোধ দিয়ে যে পরিমাণ কারেন্ট আছে, তাই তো? তাহলে একটা রোধ দিয়ে একটা রোধের কারেন্ট কেন বের করা লাগে? একটা রোধের কারেন্ট বের করার জন্য তার দুই প্রান্তের বিয়োগ পার্থক্য দরকার, আর তার রোধের মান দরকার নাকি? তাহলে তো I is equal to V by R নাকি? বুঝতে পারছো জিনিসটা? তাহলে I1 বের করার জন্য এই যে রোধ, এই যে আমাদের 1 নাম্বার যে রোধটা, এই রোধের দুই প্রান্তের বিয়োগ পার্থক্য দরকার, সেটা কত হবে বলো তো? 100 মাইনাস x না? যেহেতু সে উচ্চ, কারণ যেহেতু কারেন্ট এখান থেকে দিয়ে দিতেছে, সে নিশ্চয়ই উঁচা, সে বেশি, আর সে নিশ্চয়ই কি কম নাকি?
তাহলে 100 মাইনাস এক্স ডিভাইড বাই 1 না, কথা কি বুঝছো? 1 ওহম। জি ভাই। তাহলে i2 কে না, i2 যদি এটা কারেন্ট, তাহলে যদি কারেন্টের দিকে যায় তাহলে এটা নিশ্চয়ই y, এটা বেশি, এটা নিশ্চয়ই কম। তাহলে ওই ক্ষেত্রে কি হবে বলো তো? y মাইনাস এক্স ডিভাইড বাই 5 না, এটা 5 ওহম না, 5, বুঝতে পারছো? প্লাস যেহেতু এদিকে যেতেছে কারেন্ট আবার সেম, তাহলে নিশ্চয়ই 0 বড় x ছোট, তাহলে 0 মাইনাস এক্স ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু 0। তোমরা কি এই পর্যন্ত বুঝছো নাকি বুঝো নাই বলো? 0 বড় এক্স ছোট, এটা বুঝলাম না ভাই। কেন? যেহেতু কারেন্ট এদিকে যেতেছে, আবার বলছি আমি, কারেন্ট যেদিকে যাবে, কারেন্ট ও দাও, তাহলে কারেন্ট অলওয়েজ উচ্চ থেকে নিচে যায় না, নিম্ন, হ্যাঁ উচ্চ নিম্ন না, উচ্চ থেকে নিম্ন যায়, ঠিক আছে? উচ্চ কারেন্ট অলওয়েজ থেকে উচ্চ নিম্ন। থেকে নিম্ন যায়, অবশ্যই শূন্য বড়, বুঝতে বুঝতে পারছি। পারছো? তাহলে এই জাংশন, এই যে জাংশন 1, এই জাংশন 1, এই জাংশন 1 এ আমরা ক্যাসিএল ইউজ করলাম না, এই ক্যাসিএল ইউজ করলাম এবং একটা ইকুয়েশন পাই গেলাম, কথা বলতে বুঝো নাই? এবং আমি বুঝতে যদি পারছি। জাংশন 2, যে এটা একটা জাংশন, তুমি জিজ্ঞেস করতে পারো ভাই কিন্তু জাংশন আরো আছে, আপনি যে এটা আছে এটা আছে এগুলো ইউজ করেন না কেন? এগুলো ইউজ করে লাভ নাই, বুঝলেন? জেনে 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 আমার দরকার তো এক্স এর মান আর ওয়াই এর মান, ঠিক না? কারণ এক্স এর মান ওয়াই এর মান জানলে আমার সবকিছু বের হয়ে যাবে, রাইট? তুমি যেমন প্রতিটা হ্যাঁ পয়েন্টে বিয়োগ জানলে সবকিছু বের করতে পারবা, প্রতিটা লুপে যেমন কারেন্ট জানলে সবকিছু বের করতে পারবা, তুমি প্রতিটা পয়েন্টের বিয়োগ জানলেও তোমার ওই সার্কিটের সবকিছু বের করতে পারবা, ঠিক না? তাহলে আমাদের কি এই পয়েন্টে হচ্ছে, এই জাংশনে হচ্ছে আমরা ইউজ করবো, ঠিক আছে? তো এই জাংশনে যদি ইউজ করি, ধরলাম এইবার আমরা নতুন ভাবে ধরলাম, তাহলে এর যে জাংশন আমরা ধরলাম সবগুলা কি ধরবা, বাইরে না বের হইছে, মানে ঢুকবে নাকি বের হইছে, কি ধরবো তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছা, রিপিট, তুমি যা ইচ্ছা তাই ধরতে পারো। তুমি যদি ধরো সবগুলা কারেন্ট বের হইছে এখান থেকে, তবু সমস্যা নাই। তুমি ধরো সবগুলা কারেন্ট ঢুকছে, তবু সমস্যা নাই। যেহেতু একবার ঢুকা ধরছি, এবার ধরলাম জাংশন 2 এ সবগুলা কারেন্ট বের হইছে, জাংশন 2 থেকে সবগুলা কারেন্ট বের হইছে, তাহলে জাংশন 2 এ আবার সেম, জাংশন 2 এ ক্যাসিএল যদি ইউজ করি তাহলে আবার সেম, এটা ধরলাম i1, এটা ধরলাম আমাদের i2, এটা ধরলাম আমার i3, তাহলে আবার সেম i1 প্লাস i2 প্লাস i3 ইজ ইকুয়াল টু 0 হবে না? অবশ্যই 0 হবে, রাইট? এন্ড এই ক্ষেত্রে আয়ন মানে কি? আয়ন মানে হচ্ছে যে 2 ওহম যে রোধটা আছে, যে 2 ওহম যে রোধটা, এই রোধের মাঝখানে যে পরিমাণ কারেন্ট আছে, এইবার তো কারেন্ট যেহেতু বের হইতেছে তাহলে সে বড়, এই ওয়াইটা বড় আমাদের না, আর y এই minus 100টা কি 100 ছোট? ওয়াই মাইনাস 100 ডিভাইড বাই কত হবে? 2 প্লাস 2 ওয়াই, ওয়াই2 এটা এটা কি হবে? ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই কত হবে বলো তো? 5 প্লাস i3, i3 কে আমরা বের করব ওয়াই মাইনাস 0 ডিভাইড বাই 0 4 ইজ ইকুয়াল টু 0। 4। এটা বুঝতে পারছো? সো তুমি কি হ্যাঁ খেয়াল করছো যে দুইটা ইকুয়েশন হয়ে গেছে এবং দুইটা আননোন? হ্যাঁ বুঝতে পারছো? দা প্রথম ইকুয়েশনে যদি সবগুলা এক্স এর সহগ বের করো, তাহলে এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে প্রথমটার ক্ষেত্রে এক্স এর সহগ হচ্ছে -1, এখানে এক্স এর সহগ হচ্ছে -1/5, পরে এক্স এর সহগ হচ্ছে -1/3, বুঝছো বোধ না? এবং পরে ওয়াই এর সহগগুলো হচ্ছে, ওয়াই আছে কই, জেনে ওয়াই এর সহগ কত? 1/5 না? আর কিছু আছে নাই? আর কনস্ট্যান্ট গুলো যদি বের করি, কনস্ট্যান্ট গুলো আছে হচ্ছে 100, এই যে 100/1 না, 100/1 ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, রাইট? ওই পাশে নিয়ে গেলে -100/1, মানে সমান চিহ্ন ওই পাশে লাগছে। আর কোনো কনস্ট্যান্ট আছে? আর কোনো কনস্ট্যান্ট নাই, তাহলে এটাই তো নাকি? সেকেন্ড ইকুয়েশনে এক্স এর সহগগুলো বের করি, এক্স এর সহগগুলো হচ্ছে, দেখো এখানে কোনো এক্স নাই, এখানে এক্স এর সহগ হচ্ছে -1/5, এখানে কোনো এক্স নেই, শেষ। ওয়াই এর সহগগুলো বের করি, ওয়াই এর সহগ কত? প্লাস হাফ, এখানে কত? প্লাস 1/5, আর এখানে 1/4 কত? প্লাস 1/4, 1/4 বুঝতে পারছো? আর ওই পাশে নেই, ওই পাশে কনস্ট্যান্ট শুধুমাত্র আছে যে 100, 100 দুই দিয়ে ভাগ করলে 50, প্লাস -50 ওই পাশে গেলে প্লাস 50, আর কোনো কনস্ট্যান্ট আছে না? আর কোনো কনস্ট্যান্ট নাই, দেখছো জিনিসটা? তাহলে এই দুইটা যদি তুমি তোমার ক্যালকুলেটরে দাও, তাহলে তোমার ক্যালকুলেটর সলভ করে দিবে না? এক্স এর একটা মান বলে দিবে না, এবং ওয়াই এর হ্যাঁ একটা মান বলে দিবে না? না করবা? না করবে তোমারে? না করবে না তো? তোমার একটা সুন্দর মান কিন্তু সে দিয়ে দিবে, বুঝছো? আর তুমি যদি এক্স আর ওয়াই এর মান পায়া যাও, তাহলে আসলে কি পাই যাবে বলো তো? তাহলে কারেন্ট পাই যাবা কেমনে? তাহলে অ্যাকচুয়ালি কি হইছে বলো তো? এখানে আই পরিমাণ কারেন্ট গেছিল নাকি? হ্যাঁ আই পরিমাণ কারেন্ট এখানে যাওয়ার পর দুই ভাগে ভাগ হইছে, একটা গেছে i1, একটা গেছে i2। সো আমি যদি এই দুই প্রান্তের বিয়োগ জানি, তাহলে আমি এই কারেন্ট বের করতে পারবো না, এবং এই কারেন্ট বের করতে পারবো না, ওই দুই কারেন্ট যোগ করলে কি আমি ফুল আই পাই যাবো না? কথা বলতে বুঝো নাই? ধরি একটু, হ্যাঁ, অ্যাজিউম করে ধরলাম এক্স এর সলিউশন সলভ করে পাইলাম, এক্স এর সলভ করলে তুমি এরকম কিছু একটা পাইবা। ধরলাম এক্স এর সলিউশন পাইছি 49, আর ওয়াই টা ধরো পাইছি হচ্ছে, এক্স এর মান ধরো পাইছি 49, ওয়াই টা ধরো পাইছি হচ্ছে, ধরো কত হবে, ধরো কিছু একটা পাইছি, র্যান্ডম একটা ভ্যালু ধরি, ধরলাম 40, ধরছি আর কি, ধরছি কিন্তু এগুলা, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে কি হবে বলো তো? ওই ক্ষেত্রে ধরো এক্স এর মান 49 যদি হয়, ধরলাম এটা কিন্তু ধরা ভ্যালু, কিন্তু তুমি ক্যালকুলেশন করলে কিন্তু আমি পাবো না। এক্স এর ভ্যালু পাইছি 49, তাহলে এই পয়েন্টের বিয়োগ পাইলাম 49, আর এই পয়েন্টের বিয়োগ পেলাম ধরো কত? 40। তাহলে তো অবশ্যই বুঝা যাচ্ছে কারণ কোথায় কোথায় যাবে, বুঝো না তুমি?
কারেন্ট কোথায় বুঝা যায় না এবার? কারেন্ট যদি এখানে আসে, হ্যাঁ তো এখানে আই পরিমাণ কারেন্ট আসার পর এটা 100, এরাও 40, এরাও 49, তাহলে কারেন্ট এখান দিয়েও যাবে, এখান দিয়েও যাবে। কারেন্টের মান কত? এখান থেকে কি পরিমাণ কারেন্ট যাবে বের করে দেবে না? আয়ের মান হবে হচ্ছে ওই যে ভি মাইনাস, তাহলে 100 মাইনাস 49 ডিভাইড বাই কত, যে এটা যেটা 1 ওহম ওয়ান নাকি? আর হ্যাঁ এইদিকে কারেন্ট হচ্ছে I2 ইজ ইকুয়াল হবে হচ্ছে 100 মাইনাস এটা কত 40 40 ডিভাইড বাই এই রোধ কত 2 2 শেষ না? তাহলে এখানে একটা বেল হবে, এখানে বেল হবে, এখানে বেল কত পাবো? 1 যেহেতু 49 থেকে 100 বাদ দিলে থাকে হচ্ছে তোমার কত 51, আর এখানে 40 বাদ দিলে থাকে হচ্ছে 60। তাহলে আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 40 প্লাস 51, তাহলে কত 111 এম্পিয়ার। বুঝতে পারছো? তাহলে যেটা আই পেয়ে গেছি, এখন আমরা জানি আর, আমরা যদি আর ইকুইভ্যালেন্ট বের করতে চাই তাহলে কি আর যদি বের করতে চাই ভি বাই আর, 100 বাই 111 ভাগ করে দিলে আমরা আর পেয়ে গেছি, আর এ বি। ঠিক আছে? তো আমার পয়েন্টটা কি বুঝছো কেমনে কাজ করে? সো নোড অ্যানালাইসিস দাও, এই ক্ষেত্রে যদি মেশ করতাম, মেশ তাহলে ইকুয়েশন লাগবে 3টা, বুঝছো? বাট নোড অ্যানালাইসিস করলে ইকুয়েশন লাগছে কয়টা? 2টা। আমার কথা কি বুঝতে পারছো? সো 2টা এই হচ্ছে কথা, তুমি তোমার সুবিধা মতো, আই রিপিট, তুমি তোমার সুবিধা মতো তোমার যেই অ্যানালাইসিস সহজ লাগে বা যেই অ্যানালাইসিস যে জায়গায় ফিট করে ওই অ্যানালাইসিস তুমি ইউজ করতে পারবা। ঠিক আছে? এন্ড তুমি যদি নোড আর ম্যাশ এটা যদি ভালো করে বুঝো, এই লেভেলে এমন কোনো ম্যাথ নাই যেটা তুমি আটকে দিবে। বুঝতে পারছো কি বলছি আমি? তোমার লেভেলে এমন কোনো ম্যাথ কোনো পরীক্ষায় আসতে পারবে না যেটা কোন তুমি বাজবা। বুঝতে পারছো কি বলছি? সব ম্যাথে তুমি আনসার করতে পারবা এই নোড আর ম্যাথ যদি বুঝো। সিবা তুমি কি বুঝছো নোড? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আবার দেখবা, ঠিক আছে? ক্লাসটা আবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে একদম। ঠিক আছে, ওকে ফাইন। তো আমাদের হচ্ছে এই জিনিসটা গেল, আমরা একটু আগাই। নোডও শেয়ার দিলাম, ম্যাশ শেয়ার দিলাম, যেটা তুমি করতে পারো, যেটা তোমার সুইটেবল লাগে। হ্যাঁ, আমরা একটু আগাই। আমাদের হচ্ছে কোন পর্যন্ত পড়া হয়েছে? এগুলা বইয়ের গুলা করছিলাম, বইয়ের সার্কিট গুলো সলভ করছিলাম। আমি 3.7 না 3.8 পর্যন্ত বলছিলাম। কোন পর্যন্ত বলছিলাম বলো তো? 3.15 ভাই, ও 3.15 3.15 বলছি। ঠিক আছে, তোমরা কি দেখছিলা এই 15 পর্যন্ত? এই শান্ট ফান্ড ছাড়া কি কোনো সমস্যা আছে? শান্ট বাজা দেখছি ভাই না। সিফাত কি করছিলা? আমি কিন্তু টাইম দিছি, তোমরা কি করছো? ভাই করছিলাম, ওই দুই একটাতে ক্যালকুলেশন মিস্টেকের কারণে উত্তর মেলে নাই আর কি। উত্তর মিলে নাই? বইয়ের সাথে উত্তর মিলে নাই? হ্যাঁ ওই না সূত্র ঠিক কোনগুলো? আছে, আমার ক্যালকুলেশন হয়তো মিস্টেক হয়েছে। হ্যাঁ, তোমার ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, বাট এটা তো আমার সলভ করা লাগবে। বলো কোনগুলো সমস্যা হয়েছে, কত নম্বর বলো। বলতেছি ইজাজ করছো? ইজাজ 3.10 5 নাম্বারটা মানে আমার হয় নাই কেন। 10-এর তো 5 নাই, আমার বইয়ে 4 আছে। আর তুমি ছবি দাও। ইজাজ তুমি, তোমার কি কোনো সমস্যা নাই? হ্যাঁ সমস্যা আছে। তাহলে বলো না কেন সমস্যা জিরাইতেছি। এই অঙ্ক সমস্যা? এটা ভাই আমার ক্যালকুলেশনে আর কি মিস্টেক হয়েছে আর কি মনে হয়, উত্তর মিলতেছে না। আচ্ছা দাও, আমি জানি না এটা কেন তোমার সমস্যা হলো। তো খুবই সহজ একটা অঙ্ক, ইভেন এটা তো কি সব লাগে না, মানে এটা কেবিল লাগে না, কিছুই লাগে না, নর্মাল নিয়মে করতে পারতা। দাও এই যে এর একটা ব্যাটারি দিছে, দাও তো কই ভুল করছো, দাও সিফাত দাও, ভালো করে দাও। দাও তুমি কোন জায়গায় ভুল করছো। এনে বি দিছে, তারপর হচ্ছে এমন দিছে। তো এনে বলতেছে এটা 24 ভোল্ট, এনে বলতেছে 100 এম্পিয়ার, এনে বলতেছে হচ্ছে 100 ওহম, সরি এরা বলতেছে 100 ওহম। তো তোমার কোশ্চেন করছে, মনোযোগ শুনো, কোশ্চেন বলছে যে যে ভোল্ট এমিটারের রোধ আছে একটা, সেটা হচ্ছে 10 ওহম। এটা রোধ 10 ওহম। এবার কিন্তু এরা রোধ আছে, রোধ না থাকলে কিন্তু ঝামেলা হইতো। রোধ যেহেতু আছে তাহলে কিন্তু তারা তুলতে পারবে না, রোধ না থাকলে তাহলে আমি তুলে দিতাম। এই এমিটার কোনো দাম নাই আর কি, বুঝছো? মানে নর্মাল তারের মতো, এমিটার মানে নর্মাল তার হইতো, এমিটার বলতে কিছু না, আর ভোল্ট মিটার বলতে কিছু না, জাস্ট তুলে দিতে 2 পয়েন্টের বিয়োগ পার্থক্য। বাট যেহেতু তাদের রোধ আছে, এবার কিন্তু তারা তুলতে পারবে না। বুঝতে পারছো কি বলছো? এবার তাদের রোধের মতোই কনসিডার করা লাগবে 1000।
এখন ফার্স্টে বলতেছে যে এমিটারের পাথ কত, এমিটার পাথ কত, তাহলে এখান দিয়ে যেই পরিমাণ কারেন্ট যাইবো ওই কারেন্টে তো এমিটার বলবে নাকি, এনে যে কারেন্ট ওই ওই তো রোড এমিটার দিয়ে পাথ যেই বলবে। কারেন্ট গেছে। হ্যাঁ এটাই তো। আর ভোল্ট মিটার কি বলবে, ভোল্ট মিটার বলবে এই দুই পয়েন্টের যে বিভব পার্থক্য, এটাই কি ভোল্ট মিটার দিবে না, এই দুই পয়েন্টের যে বিভব পার্থক্য ওটাই তো ভোল্ট মিটার বলবে নাকি। কথা কি বুঝছো কি বলছি আমি? তো তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে ওই যে লুপ জেনারেট করা, কেমন লুপ জেনারেট করবে, এটা খুবই ইজি। এটা I1, এটা I2, ধরলাম এটা I3। ওই ক্ষেত্রে I1 যদি এখান থেকে শুরু করি আমরা ইকুয়েশন, কি হবে? হ্যাঁ তাহলে ধরলাম VA ইজ ইকুয়াল টু মাইনাস 100 ইন্টু I1 ইজ ইকুয়াল টু R999, এনে আছে দুইটা কারেন্ট, আবার বলছি একটা I1 একটা I2, তাহলে মাইনাস 100 ইন্টু I1 মাইনাস I2 ইজ ইকুয়াল টু ঘুরে আবার এই পয়েন্ট আসবে শূন্য, মানে VA। VA বে কাটা, তাহলে মাইনাস 100 I1 মাইনাস 100 I1, তারপর কি আছে বলতো, মাইনাস প্লাস 100 I2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখানে যেটা থাকে সেটা হচ্ছে মাইনাস 200 I1 I1 প্লাস 100 I2 ইজ ইকুয়াল টু 0। সো একটা ইকুয়েশন পাইলাম। আর ইকুয়েশন এখান থেকে দিই, এখান থেকে শুরু করলি আবার সেম বিএ বারবার লিখতাম না, আর অনেকবার লিখছি, মাইনাস 100 ইন্টু I2 মাইনাস I1। ঠিক আছে, সামনে গেলাম, এখানে হচ্ছে কোনো কারেন্ট নাই, জাস্ট এমিটার ডাই, এমিটার দিয়ে মাঝখানে I1, তাহলে I2 পরিমাণ কারেন্ট তো এমিটার দিকে আছে নাই, রাইট? তো মাইনাস I2 ইন্টু এমিটারের দশম, এমিটার দশম দেওয়া লাগবে না, অবশ্যই দেওয়া লাগবে। সামনে গেলাম, এনে আসলো, এনে কত, এনে I2 আবার I3 গেছে, তাহলে মাইনাস 100 ইন্টু I2 মাইনাস I3, আবার এখান দিয়ে আসছো প্লাস, বাড়ছে প্লাস 2, প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। তুমি বুঝছো সিফাত কি করছি আমি? সো এখান থেকে যদি তুমি দাও I1 এর সহগুলা নেও, I1 এর সহগ হচ্ছে এখানে, এখানে আছে I1, হচ্ছে I2, I1 এর সহগ হচ্ছে মাইনাস 100, এটা হচ্ছে ধরো I2, সরি মাইনাস এটা হচ্ছে I2 মাইনাস I1, সরি মাইনাস হচ্ছে প্লাস 100, ঠিক আছে, প্লাস 100, আর I1 আর নাই আসলে, ঠিক আছে গেল। I2 এর সহগুলা নেই, I2 এর সহগ হচ্ছে এখানে হচ্ছে মাইনাস 100, মাইনাস 100 এখানে মাইনাস হচ্ছে 100 মাইনাস 100, এখানে হচ্ছে মাইনাস 100, তিনটা মাইনাস 100। আর I3 এর সহগুলো যদি নাও, এক্ষেত্রে I3 এর এনে কোনো নাই, এনে আছে প্লাস হচ্ছে মাইনাস 100 প্লাস, প্লাস 100, ওই পাশে নিলে মাইনাস 24। আর এখানে তাহলে I3 কত, শূন্য, I3 ইন্টু শূন্য, বুঝছো, I3 শূন্য। এবং থার্ড থেকে আবার একটা ইকুয়েশন পাবে, তাই তো না? থার্ড থেকে একটা ইকুয়েশন পাবে না, যে এখান থেকে শুরু যদি করো, হ্যাঁ হ্যাঁ মাইনাস I3 ইন্টু, এনে কিন্তু সরি 100 ইন্টু, আর আগে রোড, এরপর কারেন্ট I3 মাইনাস I2, দুইটা কারেন্ট গেছে, লেয়া লাগবে দুইটাই। তারপর সামনে গেল ভোল্ট মিটারে শুধুমাত্র I3 গেছে, ঠিক না, মাইনাস I3 ইন্টু ভোল্ট মিটার রোধ কত, 1000, লেয়া লাগবে না, এটা লেয়া লাগবে 0। সো এই যে তিনটা ইকুয়েশনটা পাইলা, তিনটা ইকুয়েশন সলভ করলে কি আনসার আসে না? তাহলে এটা কি আসে, মাইনাস 100 I3 মাইনাস মানে প্লাস 100 I2 মাইনাস মানে মাইনাস মাইনাস মানে প্লাস মানে মাইনাস 1000 I3 ইজ ইকুয়াল টু 0। সব যদি এক পাশে করো তাহলে হচ্ছে এই 0, এখানে 0 I1 প্লাস 100 I2 মাইনাস 1100 I3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই তিনটা ইকুয়েশন যদি দাও, যে এটা এটা আর এটা যদি ক্যালকুলেশনে দাও, তোমার I1 I2 I3 মান বলে দিবে না, 100% বলবে। কথা কোন কেন বলবে, ঠিক আছে ভাই। I1 এর মানও বলে দিবে ক্যালকুলেটর, I2 বলবে, I3 বলবে। তখন অ্যামিটারের মান কি I2 এর সমান, অর্থাৎ অ্যামিটার হবে I2, ঠিক না? আর ভোল্ট মিটারের জন্য আমাদের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি বের করা লাগে, তাহলে কারেন্ট জানা লাগবে, কারেন্ট তো I3, তাই দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, V = IR, IR মান কত, IR মান হচ্ছে I3 ইনটু R কত, 1000, 1000 হ্যাঁ এর আনসার, ঠিক না? মান। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। বুঝো না এখনো? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, বলো আর কি সমস্যা? ইকুয়াল লাইনে 5 নাম্বার দেন প্রবলেম। তুমি দিছো নিজে ছবি দিছো, আপনি ছবি দিতে ছবি দাও। ভাই স্থির তড়িতের একটা প্রবলেম ছিল, হ্যাঁ বলো। ওই ক্লাসে করাইছিল, স্যার কি করাইছে বুঝিনি, স্যার বলছে এখান থেকে কোশ্চেন দিতে পারি। দাও 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 দাও, তাহলে দাও, দাও বলে দেন, ছবি দাও, দিতেছি। দাও দাও, ইজাজ দাও আগে। এটা বুঝো নাই, সিফাত দিছো নাকি নিপুণ দিছো? আচ্ছা আমি দিতে পারি। এই যে 5 নাম্বারটা বলতেছো নাকি, যতদূর বুঝতেছো? হ্যাঁ 5 নাম্বার।
আচ্ছা, বলতেছে 8 ওহম রোধের মধ্যে তার তড়িৎ পাঠানোর জন্য 1.5 তড়িৎ চালক বল এবং এত ওহম রোধ বিশিষ্ট 12টি সদৃশ কোষ দেওয়া আছে। তুমি বাই দ্য ওয়ে ক্লাস করছিলা? ক্লাস দেখছিলা? হ্যাঁ, যা ক্লাস দেখছি, ক্লাস ক্লাসে কি দেখছি। এরকম বলি নাই? ওরা ক্লাসে একটা শুরু ছিলেন আপনার সূত্র, আর এটা তো মনে হয় শেষে একটা এম একটা শেষ। ক্লাসে কি এরকম কিছু বলছিলাম নাকি বলো? তারপর শেষের দিকে একটা সূত্র ছিল, শেষের দিকে শেষে একটা সূত্র দেখেছেন। হ্যাঁ সূত্র তো দেখাইছি, বাট সূত্র তো পরে, আগে তো মানে তুমি বুঝছো নাকি কোশ্চেন বলছে এনে 1.5 তড়িৎ চালক বল মানে একটা ব্যাটারি, যে ব্যাটারি তড়িৎ চালক বল কি অভ্যন্তরীণ ভোল্টেজ আর মূল ভোল্টেজের যোগফল নাকি? তেমনটা? না, তড়িৎ চালক বল হচ্ছে অভ্যন্তরীণ রোধ বাদে, রিপিট, অভ্যন্তরীণ রোধ বাদ দিয়ে বাকিটার একটা ব্যাটারি তো যদি অভ্যন্তরীণ রোধ না থাকে তখন তার দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা হলো তড়িৎ চালক বল। ও বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে এরকম একটা কাহিনী আর কি। আর পরিচালক আর যদি বোল্ট মানে অভ্যন্তরীণ রোধ মানে করো কনসিডার করো তখন তো নতুন একটা পাইবা। যাও, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে 1.5 তড়িৎচালক বল বিশিষ্ট 12টি সদৃশ কোষ দেওয়া আছে। কোষগুলোকে নিম্নভাবে যুক্ত করলে তড়িৎ প্রবাহ কত হবে? 4টি লাইনে এবং প্রতি লাইনে 3টে করে কোষ। এটা কেন পাইলাম আমি জানি না, প্রতি লাইনে 3টা করে কোষ দিছো, ঠিক আছে নাকি? এবং তিনটা করে কোষ বলতে কি ব্যাটারি, তাই তো? বুঝি নাই, তিনটা করে ব্যাটারি, তিনটা করে কোষ বলতে বুঝে। প্রতি লাইনে 3টা করে সেল মানে 4টা লাইন। এই যে 4টা লাইন, লাইন বুঝো না তুমি? এই 4টা লাইন, আচ্ছা, এইগুলো এখন সমস্যা করা লাগবে। হ্যাঁ এটাই তো বলছে প্রতি লাইনে 3টা, প্রতি লাইন 3টা। এই বেটা তুমি কি ডিপ্লোমা হয়ে গেছো? এই বাংলা কথা বুঝো না? এটা হচ্ছে কি দাও, প্রতি লাইনে 3টা, যে একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, প্রতি লাইনে করে 4টা লাইন, 1 2 3টা লাইন বুঝো না? যেটা লাইন করে না, এই বেটা লাইন বুঝো না? হ্যাঁ হ্যাঁ, বাংলা লাইন, ঠিক আছে। আর পরে কি আছে? একটা রোধ আছে, রোধ কত এটা? 8 ওহম নাকি? 8 ওহম রোধ। এবং ভুলে যাও না, সেটা বলছে এটা সবগুলাই 1.5 এবং প্রতিটার আবার অভ্যন্তরীণ রোধ আছে, মানে এনে একটা অভ্যন্তরীণ রোধ আছে, এনে একটা অভ্যন্তরীণ রোধ আছে, এনে একটা অভ্যন্তরীণ রোধ আছে। সেগুলো কত বলো তো? 1 ওহম। ওই 3টা মিলাই কিন্তু 3টা কিন্তু সেমটা আছে, খেয়াল করছো? এবং 3টা মিলাই এটা কত? 3 ওহম। তাহলে আমি একটা 3টা না লিখে যদি একটা ফাইনাল লিখি যে 3 ওহম, তাহলেও কিন্তু হবে। এর যদি একটা ফাইনাল 3 ওহম দিই তাহলে হবে, একটা 3 ওহম তাহলে হবে, কোনো সমস্যা নাই। এনে একটা 3 ওহম দিলাম তাহলে সমস্যা নেই, ঠিক আছে। এখন তোমার জিজ্ঞেস করতে বলো এখান থেকে কি পরিমাণ কারেন্ট যাবে, মানে এর কোনো অঙ্ক হইলো? আই ইজ ইকুয়াল টু কি হবে? আই ইজ ইকুয়াল টু কি? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, মানে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, যেহেতু সবগুলাই 1.5 1.5 আর 1.5, তাহলে তো কোনো সমস্যা নাই। কারণ 1.5 1.5 1.5 তাহলে কত হলো? সব মিলে কত হলো বলো তো? 3/2 ইন্টু 3, তাহলে কত হয়? 1.5 1.5 দিলে হচ্ছে 3, 3 আর 4 এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত 4.5 বলো? 4.5, 4.5। আর রোধ কত? রোধ হচ্ছে এই যে এর আছে 4, আর 4 এই 8 এর সাথে, সরি 8 এর সাথে সবাই কেমনে আছে বলো তো? 8 এর সাথে এই 4টা কি আছে? সমান্তরালে আছে। তো সমান্তরাল। আর প্লাস হ্যাঁ হ্যাঁ 3/4, সরি হ্যাঁ ঠিক আছে 3/4, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এটা করলো কি, ওরা কি করলো? একটা সূত্র ইউজ করলো। ওরা কি করছে আমি তো বুঝলাম না। ওরা যা মন চায় তাই করুক, তোমার কি? ওরা যা মন চায় তাই করুক, তোমার কি রে ভাই? তুমি এমনি করবা? তুমি তোমার মতো করো। অঙ্ক কি আনসার মিলছে না? তোমার তো আনসার মিলছে নাকি? ওরা কি করে করছে এটা দেখে কি করো তুমি? তুমি কি তোমার মুস্ত করতে হয়েছে কোশ্চেন? আমি আজব ব্যাপার। ওরা কি করে করছে সেম কোশ্চেন লিখে দিছো, তুমি তোমার মতো করো। ওরা কি করলে করুক, এর আনসার যাই আনসার হবে তাই আনসার। ওরা কি করছে তোমার দাও দেখো, বুঝি নাই। এটা তো একদম সিম্পল রুলে করা যায়, যেহেতু ওরা ইউজ করতে চায়। ওরা তো সূত্রে ভুল লিখছে। ওরা জিজ্ঞেস করছে, ওরা যে এম এন আর লিখছে, ও এম এন ই উপরে লিখছে এম এন আর, ও সূত্রই ভুল, লেখা লাগবে এম এন ই, কিন্তু সূত্রে ভুল করছে। অগর লগে তো কোনো লাভ নাই, অগ্র চিন্তা করলে হইব। ভাইও যে দিছিলাম সরি। আচ্ছা ঠিক আছে, ওকে। তোমার আর কোনো সমস্যা নাই? ইয়া ইজাজ আছে। বলো। আচ্ছা আগে শেষ করে দে, একদম সহজ। এটা বলছে যে, আচ্ছা কি বলছে কোশ্চেন, যে এটা নাকি পি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে এ বিন্দু স্থির থাকবে, এটাই কোশ্চেন নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তোমার একটা বুঝাই। হ্যাঁ,
দেখো এরা কি তোমার মনে হচ্ছে সিফট হইতে কিছু, এটা সব ফোর্স অ্যানালাইসিস। তোমরা ফোর্স অ্যানালাইসিস কেন বুঝো না? একটু ভাবো, মনোযোগ দিয়ে ভাবলে এটা বুঝতে, এটা দেখছেন দাও। দাও কি বলছে, বলছে এ পয়েন্ট আছে হচ্ছে 3 × 10⁻⁻19 -9 কুলম্ব চার্জ, ঠিক আছে? এখানে আছে হচ্ছে -5 × 10⁻⁻9 কুলম্ব চার্জ নাকি? আর এনে আছে হচ্ছে 3 × 10⁻⁻9 কুলম্ব চার্জ। পি বিন্দু নিশ্চয়ই মাঝখানে বলছে নাকি? এবং এরকম নিশ্চয়ই হ্যাঁ, সম্ভব বলছে, যতদূর বুঝি আমি নাকি? এটা বলছে না? সমবাহু ত্রিভুজ। সম্ভব ত্রিভুজ এবং এটা মাঝখানে, সবগুলা 12 বলছে এবং এটা মাঝখানের পয়েন্ট, এবং বুঝাই দিচ্ছে এটা মাঝখানের পয়েন্ট, একদম মাঝখানের যে পয়েন্ট সেটা বলছে পি, ঠিক আছে? তোমার জাস্ট সহজ একটা কোশ্চেন, যে পি বিন্দুতে কি পরিমাণ চার্জ স্থাপন করলে এ বস্তু স্থির থাকবে, মানে বর্তমানে এ বস্তুরা এটা না, এটা তো এ বস্তু হ্যাঁ, নাকি? মানে পয়েন্টটা হচ্ছে একটু বুঝো তুমি, এ বস্তু স্থির কোণ থাকে, একটা বস্তু স্থির কোণ থাকে যখন তার উপর নিট ফোর্স, আই রিপিট, তার উপর নিট 0। ফোর্স যখন শূন্য হয় নাকি? নিট হ্যাঁ, ফোর্স যখন শূন্য হয়, তাহলে বর্তমানে সে নিশ্চয়ই তাহলে স্থির না। এই চার্জ, এই যে আমাদের যে বি আর সি পয়েন্টের চার্জ গুলো আছে, ওদের বোধহয় আমি কোন একটা প্লাগ দিয়ে আটকে রাখছি, যে কারণে তারা স্থির। তাহলে এ পয়েন্ট স্থির না কেন? অ্যানালাইসিস করি একটু। এই যে -5 যে কুলম্ব চার্জ আছে, আর সে যদি প্লাস, তাহলে বি চার্জটা, এ চার্জের এদিকে একটা ফোর্স আছে, এটা নিয়ে তোমার কোনো আপত্তি নাই তো, নাকি আপত্তি আছে? এবং এই যে মাইনাস চার্জ আছে, ওই মাইনাস চার্জ প্লাস চার্জের এদিকে একটা ফোর্স আছে নাকি? হ্যাঁ, আর তার উপর যদি দুইটা ফোর্স এদিকে আছে, ডেফিনেটলি সে তো স্থির থাকবে না, স্থির থাকবে না, সে কোনো একটা দিকে না, আসবে। এবং তার স্থির করার জন্য পি পয়েন্টে কোনো একটা ফোর্স দেওয়া লাগবে। কোন দিকে? পি পয়েন্টে কোনো একটা চার্জ দেওয়া লাগবে। কি পরিমাণ চার্জ দেওয়া লাগবে জানি না, বাট এমন ভাবে দেওয়া লাগবে, অবশ্যই ওটা কি প্লাস হওয়া লাগবে। কেন? কারণ আমি তোমাদের বলছি নাকি জানি না, ভেক্টর পড়ানোর সময়, যে একটা তুমি যদি কোনো একটা দুইটা বস্তু এমনি টানো, যদি তুমি চাও এটা স্টেবল করতে চাও, তাহলে কি ঠিক উল্টা দিকে একটা ফোর্স দেওয়া লাগবে না? তাহলে এই 3 ফোর্স মিলা কি হতে পারে, সে কি হতে পারে বলো তো? স্থির 0। থাকতে পারে। কথা কি বুঝতে পারো? তাহলে আমার উল্টা ওই দিকে একটা ফোর্স দেওয়া লাগবে, ওই দিকে ফোর্স দেওয়ার জন্য নিশ্চয়ই এনে একটা প্লাস চার্জ দেওয়া লাগবে। প্লাস কত আই ডোন্ট নো, ধরলাম এনে প্লাস এক্স চার্জ দিলাম। কি চার্জ দিলাম বলো তো? প্লাস এক্স চার্জ। এন্ড প্লাস এক্স চার্জ, এই প্লাস আর এই প্লাস পরস্পর কি বলো তো বিকর্ষণ করবে না? কোন দিকে বিকর্ষণ করবে? এদিকে বিকর্ষণ করবে। হ্যাঁ, তো এটা ছিল এফ এ, সরি এফ বি, মানে বি চার্জের জন্য ফোর্স। এটা ছিল এফ সি, মানে সি চার্জের জন্য। আর এদিকে হচ্ছে এফ পি, মানে পি চার্জের জন্য ফোর্স। বা যাই হোক না কেন, অবশ্যই তিনটা ফোর্সের যোগফল কি লাগবে? শূন্য লাগবে। 0। তিনটা ভেক্টর যোগফল শূন্য লাগবে না? তিনটা ভেক্টর কিন্তু ফোর্স, তিনটা ভেক্টর, তাহলে আমাদের তিনটা ভেক্টরের যোগফল শূন্য লাগবে, ঠিক আছে? তিনটা ভেক্টর যোগফল। আর যেহেতু সম্বাহু ত্রিভুজ, তাহলে 60°, এটাও 60°, এটাও কত বলতো আমাদের? 60°, 60। ঠিক আছে? তিনটা ভেক্টরের যোগফল শূন্য মানে কি? তাদের এক্স ওয়াই, এক্স বরাবর যোগফল শূন্য, ওয়াই বরাবর যোগফল শূন্য, এটা তো বুঝোই নাকি? আচ্ছা ওটা সমস্যা না, আগে ভেক্টর আগে বের করো, কি বলে এফ, এফ বি তো তুমি বের করতে পারবে নাকি? এফ বি কেমনে বের করবো? এফ বি বের করা একদম সহজ, সেটা হচ্ছে হ্যাঁ, কুলম্বের কনস্ট্যান্ট 9 × 10⁻৯, যেহেতু শূন্য হ্যাঁ, মাধ্যম বললাম, 9 × 10⁻৯, এর মান কত? এর মান হচ্ছে -5 বলে 5 × 10⁻৯, এটা হবে কি 3 × 3 × 10⁻৯ 10⁻9। ডিভাইড বাই কত? 12 হোল স্কয়ার নাকি? সো এখান থেকে একটা মান তো তুমি পাইবা, পাবা তো নাকি? পাইবা না? কোন হ্যাঁ, পাইবা তো কিছু একটা মান, কথা কয় না? পাবো, পাইতে না একটা মান, পাইতে না? পারবো। ওই মান কত হবে আমি জানি না, আমি ধরতেছি ওই মানটা ধরলাম এটা 10, ঠিক আছে? কিন্তু আমার তো এফ হ্যাঁ, ভেক্টর লাগবে। কি কয় এই অঙ্ক করাইছি না আমি? এফ ভেক্টর, ভেক্টর মানে কি? এটা ভেক্টর প্রকাশ করা লাগবে। ভেক্টর প্রকাশ করার জন্য কি লাগবে বলো তো? এক্স অ্যাক্সিস লাগবে আর ওয়াই অ্যাক্সিস লাগবে। তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের কি ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের কি ওয়াই অ্যাক্সিস নাকি? ওই ক্ষেত্রে এটা এক্স, এটা ওয়াই যদি হয়, তাহলে এটা ভেক্টর প্রকাশ করার জন্য আমার কি লাগবে বলো তো? এটা যদি ভেক্টর কেমন প্রকাশ করা জানো না? এটা লাগবে আর এটা লাগবে নাকি? এটা যদি হুম, 60°, তাহলে এটা কত ডিগ্রি? 30° না? হ্যাঁ, 30, তাহলে তো অঙ্ক শেষ হয়ে গেল। তাহলে এফ বি ভেক্টর হবে হচ্ছে 10, সরি এফ বি ভেক্টর হবে হচ্ছে, আরে এফ ভেক্টর হবে হচ্ছে 10, শোনো 10 cos 30 মাইনাস আই, এর নিয়ে কোনো ডাউট আছে? ডাউট থাকার কথা না। প্লাস 10 sin 30 মাইনাস জে, কোনো ডাউট আছে? ডাউট নাই তো না, নাকি? এরপর হচ্ছে এফ সি ভেক্টর, তাহলে এমনি ভাগ করা যাবো। ফার্স্ট এফ সি বের করবা। এফ সি কত হইব? হ্যাঁ, 9 × 10⁻9 ইনটু মাই 5 না তো এনে 3 × 3 10⁻9 × 10 ইনভার্স ইনটু 9, এই 3 3 3 × × 10 10⁻9 ইনভার্স 9। 3 × 10⁻9 ডিভাইড বাই কত? 12 হোল স্কয়ার।
তো এখানে একটা মান পাবো, ধরলাম সেটা 12, ধরলাম 12। তো এই ক্ষেত্রে এফসি রেও যদি ভাঙো তো এটাও 30 ডিগ্রি নাকি? তাহলে এফসি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে 12 cos 30 মাইনাস আই মাইনাস আই। প্লাস 12 sin 30 প্লাস জে। ভুল বলি নাই তো? ভুল বলছি? শেষ। না, তারপর হচ্ছে এফপি। এফপি এর মান কেমন বের করবো? এফপি এর মান বের করা আমার জন্য খুব ইজি। কেন? সিকে ইনটু এই চার্জ কত জানি না এক্স, আর এই চার্জ কত 3 ইনটু 10 টু পাওয়ার 3 into মাইনাস 10 9 10 to the ডিভাইড বাই কত হবে minus বলো 9। তো? ডিভাইড বাই হচ্ছে এই দূরত্ব, এটা এই বের দূরত্ব করা বের করা যাবে। যাবে না? হ্যাঁ বের হয়ে যাবে। যাবে তো। এটা 12, এটা তাহলে 6, তাহলে এটা কত হবে? রুট ওভার 12 12 স্কয়ার স্কয়ার মাইনাস মাইনাস 6 6 স্কয়ার। স্কয়ার। 6 স্কয়ার দিয়ে তুমি হচ্ছে বের করতে পারবা। মান কত হবে জানি না, আমি তো গ্যাস করতেছি আর কি। গ্যাস করতেছি হচ্ছে এটা হবে তোমার 6 না 3 4 8, 8 হবে 8। তাহলে 8 স্কয়ার নাকি? এবার মানটা ধরলাম, গ্যাস করলাম, এই মানটা হচ্ছে ধরলাম 5 ধরছি, কিন্তু এটা জি। আচ্ছা 5 আর বেশি হবে, তো 15 হবে, ধরলাম 15। আর এটা তো ডিরেক্ট ওয়াই বরাবর, রাইট? এটা ওয়াই বরাবর না হ্যাঁ হ্যাঁ। ডিরেক্ট? তাহলে এফ পি ভেক্টর ইজ ইকুয়াল টু কি বলো তো? 15 জে হইছে? 15 জে না, সরি 15 জে কেমনে? 15 ইনটু এক্স। এক্স এর মান তো বের করা লাগবে নাকি? 15 এক্স জে, 15 এক্স জে, ঠিক আছে? এই তিনটা যোগফল কত হবে? এফ বি ভেক্টর শূন্য। প্লাস এফ সি ভেক্টর প্লাস এফ পি ভেক্টর ইজ ইকুয়াল কত হবে? শূন্য না? শূন্য। হ্যাঁ বুঝতে পারছো শূন্য মানে কি? তাহলে এই সবগুলো যোগ করবা, সবগুলো যোগ করে যোগফল হচ্ছে কি হবে? শূন্য হবে। সব যোগ করে কি থাকবে? এই যে cos 30 মান কত? cos এর মান √3/2, cos এর মান √3/2, তাহলে √3/2 যদি হয় তাহলে যোগ করলে কি হবে? যোগ করলে হবে 5√3 মাইনাস আই, আর এখানে আই আই থাকলে হচ্ছে 6 মাইনাস 6√3 আই। আর তো কোনো আই নাই, আছে? নাই, এই দুইটা আই। আর সব এক্স তাহলে এর মান আই যদি কমন নিয়ে নাও তাহলে -5√3 -6√3 এটা আসবে। আর যে যদি কমন নেও এখান থেকে, তাহলে এখানে মাইনাস যদি দিয়ে দাও তাহলে হাফ হবে -5, এনে হচ্ছে হাফ প্লাস 6, আর এনে হচ্ছে প্লাস 15x ইজ ইকুয়াল টু 0। তাহলে শূন্য মানে কি? এরাও শূন্য, এরাও কি শূন্য, তাহলে শূন্য শূন্য। পাইলে এক্স এর মান বের পড়ছে না? হ্যাঁ বুঝতে পারছো? শেষ তো। বললামই তো, ফুল লাইফ ভেক্টর ফোর্স অ্যানালাইসিস। তুমি যেরকম ভাবতেছো এটা তড়িতের ম্যাথ, এটা একটু তড়িতের ম্যাথ না, এটা ফুল ফোর্সের ম্যাথ। নিউটনের ফোর্থ ফোর্থ মানে সরি ফোর্থ চ্যাপ্টারের ম্যাথ, নিউটন ল। বুঝতেছো তুমি স্যার। জিনিসটা? এটা হ্যাঁ জাস্ট ফোর্স অ্যানালাইসিস না, কোনো একটা বস্তু স্থির থাকে মানে তার উপর টোটাল ফোর্স শূন্য হওয়া লাগবে। টোটাল ফোর্স শূন্য মানে কি? এর তো ভেক্টর ভেক্টর যোগফল শূন্য হওয়া লাগবে। এখন তার আগের মতো নাই, যা আগের মতো করে পড়বা যে ওই প্লাস খালি ভেক্টর বের করা লাগবে, ঠিক আছে? ভেক্টর বের করার জন্য তোমার তো যা করার তাই করবা, এক্স এক্স বের করবো, এক্স বের করবো, ভেক্টর বের করবা, শেষ। আর কি? এই অঙ্ক, এই অঙ্ক কঠিন লাগছে অনেক বেশি, এরকম অঙ্ক আমি করাই নাই তোমারে। স্যার 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 লামিন এখন কার সূত্র দিয়ে করে? হ্যাঁ, লামি দাও করা যাবে। লামি দিয়া, কিন্তু লামি তোমার আমি পড়াই নাই। আচ্ছা, লামি কি পড়াইছে আমি এখনো? শোনো, লামির একটা থিওরি আছে, বুঝছো? এটা বলি আমি। ধরো কোন একটা বস্তুর উপর অনেকগুলো ফোর্স আছে, এটা লামি তখন ইউজ করা যাবে শুধুমাত্র একটা মাত্র কি, যখন তিনটা ফোর্স থাকবে। তিনটা ফোর্স মিলে বা তিনটা ভেক্টর মিলে যদি কোনো একটা বস্তুর স্টেবল করে, তাইলে একমাত্র লামি ইউজ করা যাবে, বুঝছো? কিন্তু 3 থেকে যদি বেশি হয় তাহলে আর লামি ইউজ করা যাবে না। তখন এই যে এটা আমি যেটা দিয়েছি ভেক্টর অ্যানালাইসিস করা লাগবে। কিন্তু যদি 3 জন মিলে, আমি তো লামি পড়াই নাই এখনো, বা আমি লামি পড়াবো না তোমার, লামি পড়াবো হচ্ছে তোমার তোমার ম্যাথে, ঠিক আছে? স্মৃতিবিদ্যাতে পড়াবে, ঠিক আছে? তিনটা ভেক্টর মিলে যদি কাউরে স্টেবল করে, আবার বলতেছি আমি, তিনটা ভেক্টর মিলে যদি কারো স্টেবল করে তাহলে একমাত্র লামি ইউজ করা যাবে। লামি কি বলে? লামি বলে ধরো এই বস্তুর উপর এদিকে কাজ করতেছে ধরো এক্স নিউটন ফোর্স, এদিকে কাজ করতেছে ধরো ওয়াই নিউটন ফোর্স, এদিকে কাজ করতেছে ধরো জেড নিউটন ফোর্স, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, এই অ্যাঙ্গেলটা ধরো হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা ধরো তাহলে কত 360 মাইনাস আলফা প্লাস থিটা, না? কমন সেন্স, ঠিক আছে? তখন এই এক্স ওয়াই এবং জেড এই তিনটা ফোর্স যদি একসাথে কাজ করে কোন একটা বস্তুরে স্টেবল করে, আই রিপিট স্টেবল করে বা স্থির করে, তখন লামির থিওরি ইউজ করা যায়। লামির থিওরি বলে, তখন তুমি এটা লিখতে পারবা এক্স ডিভাইডেড বাই এক্স এর বিপরীত যে অ্যাঙ্গেল তার সাইন, মানে সাইন আলফা। বুঝতে পারছো? ডিভাইড বাই, এরকম পড়াইছি আমি যদিও লামি। ওয়াই ডিভাইড বাই ওয়াই এর বিপরীত অ্যাঙ্গেল সেটা কত? সাইন 360 মাইনাস আলফা মাইনাস প্লাস থিটা ইজ ইকুয়াল টু জেড ডিভাইড বাই কয়টা হবে? সাইন থিটা। তাহলে ইজ ইকুয়াল কি? ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু সাইন আলফা, y is equal to x 360 মাইনাস কি সেকেন্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টের সাইন কি নেগেটিভ, তাহলে সাইন কি হবে? আলফা প্লাস থিটা ইজ ইকুয়াল টু জেড সাইন থিটা। বুঝতে পারছো? এটাই হচ্ছে লামি, দ্যাটস ইট। বুঝো না? বুঝো? বুঝছি ভাই।
বুঝাইতে পারছি আমি? এটাই লামি। জি। লামি আমি বলছিলাম না এরকম কিছু একটা, নাকি কোনো বলি নাই? না ভাই, লামি বলে নাই, এরকম ওই যে অন্য একটা ম্যাথ ছিল ওইটা, হ্যাঁ, এরকম ওই অন্য জন্য একটা ম্যাচ মনে ছিল, আছে। ভেক্টরে এরকম পড়াইছিলাম আমি। হ্যাঁ, ভেক্টর বলছিলাম যে তোর একটা ত্রিভুজ যদি হয়, তোর একটা ত্রিভুজ যদি হয়, একটা ত্রিভুজের ক্ষেত্রে তুমি কি হবে, ত্রিভুজের তিনটা বাহু থাকলে তিনটা কোণ কেমনে বের করবা? এটাই হ্যাঁ লামি এটাই হ্যাঁ বলছে, ত্রিভুজের তিনটা বাহুর সাথে তিনটা কোণের সম্পর্ক আর কি। হ্যাঁ হ্যাঁ। এটাই কাণ্ড বেরোমি, তিনটা বাহুর সাথে তিনটা কোণের সম্পর্ক, বুঝছো? লামিতে করা যাইতো, না করি নাই আমি। বাট এটা প্র্যাকটিস করা উচিত এই কারণে, কারণ যদি খালি তিনের থেকে বেশি থাকে তখন তো লামি ইউজ করতে পারবে না। তখন আগে তিন, সবসময় তিন আনা লাগবে, তিন না আসলে লামি ইউজ করা যাবে না। লামি ইউজ করার পূর্ব শর্ত হচ্ছে তিন লাগবে। আমি ক্লিয়ার করতে পারছি? জি ভাই। গুড, ভেরি গুড। বলো নেক্সট, বলো। আমি একটা ম্যাথ দিচ্ছি। হ্যাঁ, তুমি একটা ম্যাথ দিছো, এটা পারো নাই? না এটা ব্যাটারি আসলে ব্যাটারি সংখ্যাটাকে সিরিজে কাউন্ট করা হয়, এটাও সমস্যাতে কাউন্ট করা লাগবে। বুঝি না একবার। ব্যাটারি সংযোগটা ভোল্টেজটা এটা তো সরাসরি যোগ করে দিলে হয় না, তারা সমস্যা হলে কাউন্ট করতে কিনা বা কি করবে। তোমরা কি এক রুমে আছো? ইজাজ আর বিপুল কি একই রুমে? ওই ভাই এয়ারবাড দিয়ে কথা বলতেছে, এয়ারবাড খুলি কথা। তুমি একটু ইয়ারবাডটা খুলে কথা, আচ্ছা ইয়ারবাড দিয়ে কথা বলছো, ইয়ারবাডের কথা আসলে ক্লিয়ার না, জানি না কেন এরকম হয়। ওইটা এই জন্য ক্লিয়ার হয় না। তোমার কথাটা ক্লিয়ার না, বুঝছো? আচ্ছা শোনো, কি বলছো আমি বুঝি নাই। দীপনের কথা কিন্তু ক্লিয়ার, তুমি তাহলে দীপনের কাছে একটু আইসা কথা বলো, আমি তাহলে বুঝবো কি বলছো। বললাম যে ওই ব্যাটারির সংযোগটা তো আমরা সাধারণত নরমালি যোগ করে কাউন্ট করি, এত ভোল্ট ধরেন 1.5 ভোল্ট 1.5 ভোল্ট 3 ভোল্ট, কিন্তু এখানে হচ্ছে যেহেতু বলছো অভ্যন্তরীণ রোধ সমান্তরালে আছে, তাইলে কি ব্যাটারি ভোল্টে এমন কোনো সমান্তরালে কনসেপ্ট কাজে লাগানো লাগবে? এনে একটা ব্যাটারি আছে এরকম, একটা ব্যাটারি আছে এরকম, ঠিক আছে? এনে বলতেছে এটা হচ্ছে 1.5 ভোল্ট, এটা বলতেছে 2 ভোল্ট, এন্ড ডোন্ট ফরগেট নিচে লেখা আছে সব অভ্যন্তরীণ রোধ মানে 0.3, তাহলে 0.3 এটা সামনে একা লাগবে, এটা 0.3 ওহম। এটা হচ্ছে এনে তাহলে আরেকটা সমান্তরাল মানে অভ্যন্তরীণ রোধ আছে, এটা কত? 0.1 ওহম নাকি? এবং এরপরে একটা ব্যাটারি দিচ্ছে, সরি একটা কানেকশন দিচ্ছে, কানেকশন দিয়ে এরপরে আসছে। এনে কিন্তু অভ্যন্তরীণ রোধ গুলো আঁকবে না কখনোই তোমার পরীক্ষায়, বাট তোমার কিন্তু আঁকা লাগবে। মানে কানেকশনটা বেসিক্যালি এরকম, আমি যেমন আঁকছি না, বেসিক্যালি কানেকশন এরকম, একটা ব্যাটারি যেটা হচ্ছে 1.5 ভোল্ট তার তড়িৎ চালক শক্তি, আর এটা হচ্ছে তার অভ্যন্তরীণ রোধ যেটা 0.3, যেটা তার সাথে শ্রেণীতে থাকে অলওয়েজ। যেমন এটা একটা ব্যাটারি যেটা 2 ভোল্ট, এটা তার সাথে 0.1 ওহম শ্রেণীতে আছে। এখন তুমি কি বললা? তুমি কি কালকে ক্লাস আসলে দেখছো? জাস্ট সত্যি কথা বললাম, কিন্তু তোমার পিক না দিব। কালকে ক্লাসে হ্যাঁ আমি দেখছি কালকে। কালকে ক্লাসে আমি এই কথাটা বলছিলাম যে যদি দুইটা ব্যাটারি আলাদা থাকে তখন কিন্তু তুমি চাইলেই ব্যাটারির সমান্তরালে কনসেপ্ট ইউজ করতে পারবে না। কারণ বারবার বলছিলাম যে ব্যাটারির কাজ হচ্ছে 2 পয়েন্টের বিয়োগ পার্থক্য সেল রাখা। তাহলে এই এনে যে একটা ব্যাটারি হয়, ব্যাটারির বিয়োগ পার্থক্য যদি 1.5 হয়, তাহলে তার লক্ষ্য হচ্ছে এই দুই প্রান্তে যেন অলওয়েজ 1.5 ভোল্ট রাখে। এখন তুমি যদি এনে আরেকটা ব্যাটারি অ্যাড করে দেবো এমনি, যার ভোল্ট দিলা 2, তখন সে চাবে 2.2 রাখতে, সে চাবে 2.1.5 রাখতে, তাহলে এক্স্যাক্টলি এনে কত থাকবে? এক্স্যাক্টলি এনে কত থাকবে? এটা কি বের করা যায়? এটা বলা যায়? এটা বলা যায় এটা এক্স্যাক্টলি কত থাকবে না? বলাই তো যায় না, বলা যায় না। তো তোমার এটা লুপ কনসিডার করা লাগবে, মেশ অ্যানালাইজ করা লাগবে, কেভিএল ইউজ করা লাগবে। কেভিএল ইউজ করে তুমি এই পয়েন্ট আর এই পয়েন্টে কি বের করতে পারবা? বিয়োগ পার্থক্য বের করতে পারবা। কেভিএল ছাড়া এটা বের করা যাবে না। কিন্তু দুইটা ব্যাটারি যদি সেম হয়, এটাও যদি 1.5 হয়, এটাও যদি 1.5 হয়, তখন যদি তুমি দুজনে আমরা কানেক্ট করো তাহলে সমস্যা নেই। কারণ এবার তার সেও চাই এই পয়েন্টে বিয়োগ পার্থক্য 1.5 ভোল্ট রাখতে, সেও চাই এখানে বিয়োগ পার্থক্য কি 1.5 ভোল্ট রাখতে। তাইলে ইভেনচুয়ালি তাহলে দুজনের যেহেতু চাহিদা সেম, দুজনের যেহেতু আকাঙ্ক্ষা সেম, তাহলে এই দুই পয়েন্টে আসলে বিয়োগ পার্থক্য থাকবে 1.5। অর্থাৎ তুমি চিন্তা করতে পারো না আসলে মাল্টিপল কোনো এক মানে দুইটা ব্যাটারিতে যেই কথা একটা ব্যাটারিতে সেম কথাই, বাট সমস্যা একটা, সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। দুই ব্যাটারির মাঝে কিন্তু অভ্যন্তরীণ রোধ থাকে, ধরো এটা ধরো 1 এম্পিয়ার, ধরো 0.1 ওহম, এটা ধরো 0.5 ওহম, তাইলে কিন্তু আবার গ্যাঞ্জাম। মানে এই অভ্যন্তরীণ রোধের কারণে কিন্তু এনে আসলে 1.5 ভোল্ট থাকবে না, তখন আবার গ্যাঞ্জাম হবে। তো আমি এই জিনিসগুলো বলছিলাম তোমারে গত ক্লাসে, এরা কয়েকবার বলছি, আমি কি বলি না? এটা নিপুণ তুমি বলো তো, বলি নাই? তুমি ক্লাস করো নাই? করছি। এই কথাগুলো কি বলছি আমি? হ্যাঁ বলছিলেন। গেল। এরপরে এখন তুমি কি কোশ্চেন করতেছো? জাস্ট তোমার কোশ্চেনটা কিরকম খাপ ছাড়া, বলো কি কোশ্চেন করছো তুমি?
আমি হচ্ছে এই বলছিলাম এই যে ব্যাটারিটা কি 1.5 ভোল্ট প্লাস এটা কি আমরা 3.5 ভোল্ট ধরে করবো নাকি এটা ওই মানে সুদের উপর নির্ভর করে কম বেশি হবে এটাই কি তুমি আবার 3.5, তাহলে 3.5 ভোল্ট কেন ধরবা? 3.5 ভোল্ট ধরা যায়, সমান্তরালে থাকলে 3.5 ভোল্ট ধরা যায়। তোমার কে এসে ব্যাকলাম কথা হোক, দুইটা ব্যাটারি যদি এমনি কানেক্টেড থাকতো তাহলে না তুমি 3.5 ভোল্ট ধরতা। এমনি কানেক্টেড ছিল, এটা 1.5, এটা 2 ভোল্ট, এমনি থাকলে না 3.5 ভোল্ট ধরবা। এটা কি এমনি কানেক্টেড ছিল যে 3.5 ভোল্ট ধরবা? দুইটা আছে, এই কানেকশন হচ্ছে সমান্তরালে, দুইটা লগে কোনো কানেকশন নেই, 3.5 ভোল্ট তুমি কেন ধরবা? এমনি যোগ করা যায় ব্যাটারি? এই দুইটা ব্যাটারি কি সেম জিনিস? দুইটা ব্যাটারি তুমি দেখো না, তুমি সব ডিফারেন্ট, তার অভ্যন্তরীণ রোধ ডিফারেন্ট, সব ডিফারেন্ট। তুমি মার্চ করবা, মার্চ করা সম্ভব? এটা কখনোই মার্চ করা যাবে না। আর মার্চ করা যাবে না দেখেই তো আমি তোমার লুপ শিয়াইছি, ম্যাশ অ্যানালাইসিস তোমার আমি কেন চাইছি, কারণ তুমি এরকম সিনারিও পাইবা যে না এরকম মার্চ করা যাবে না। এই কোশ্চেন তো আসছে কোন একটা পরীক্ষায়, হয় এতে আসছে, কোন বোর্ডে আসছে বা এডমিশন আসছে। এটা তো এমনি দেয় না তোমার, এনে মার্চ করা যাবে কেমনে? মার্চ করা গেলে মার্চ করা যাবে না দেখেই তো তোমার কি শেয়ান হয়েছে, ম্যাশ অ্যানালাইসিস শেয়ান হয়েছে। তোমার ম্যাশ অ্যানালাইসিস কেন শেয়ান হয়েছে? মার্চ করা করতে পারবা দেখেই তো। এই অঙ্ক করবা কেমনে বলো, দিয়ে পারো কিনা? এই অঙ্কে কি করা লাগবে? লুপ বের করা লাগবে। কার লুপ আছে? দুইটা লুপ। হ্যাঁ, লুপ গুলা বলছিলাম সুন্দর করে রাখতে। মানে তুমি যদি জাস্ট খালি ব্যাটারি এই কানেকশনটা এখান থেকে না দিয়া যদি এখানে দাও কানেকশন, তাহলে কিন্তু লুপটা ক্লিয়ার হয়ে যায়, রাইট? এই কানেকশন যদি এখানে না দিয়া এখানে দাও, তাহলে কিন্তু লুপ ক্লিয়ার হয়ে যায়। তাহলে একটা লুপ হচ্ছে এটা I1, একটা লুপ হচ্ছে I2। এবার তুমি কি করতে পারো কত? জাস্ট এখান থেকে এই পর্যন্ত কি ইউজ করতে পারো, এখান থেকে এই পর্যন্ত কি ইউজ করতে পারো, কি ইউজ করতে পারো? ইউজ করলে কি পাই যাবা? দুই ইকুয়েশন পাই যাবা। দুই ইকুয়েশন সবগুলো কি আয়ন পাই যাবা। তাহলে তো তোমার শেষ না? তোমার এই বলছে I1 না, দশম রোধ দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে, মানে I1 এর মান কত? শেষ না অঙ্ক? এই ইজাজ, তুমি কয়টা অঙ্ক করছো? কয়টা অঙ্ক করছো? আমি 3.11 পর্যন্ত করছি। 3.1 পর্যন্ত করছো? হ্যাঁ, কান্টের আগে পর্যন্ত করছি, পরে আর ওয়েট, 3.1 পর্যন্ত করছো। এটা কত ছিল? এটা 3. কত? তুমি আমার জেনে দিছো কত নাম্বার? কত নাম্বার 3. কত? 3.10 নাম্বার। এই তুমি তোমার খাতা বের করো তো, তোমার এই যে খাতা বের করো। হ্যাঁ, বের করছি। বের করছো? এই দাঁড়াও, নিপুণ দাও তো 3.1 থেকে সবগুলো অঙ্ক করছে কিনা চেক করো একটু। নিপুণ তুমি সবগুলো করছো? জি ভাই। তুমি সবগুলো করছো? হ্যাঁ। তোমার খাতা বের করো। আচ্ছা ভাই, করছি ভাই। তোমার খাতার সিফাত রে দাও। সিফাত তুমি সবগুলো করছো? হ্যাঁ ভাই, 3.10 পর্যন্ত করছি, 10 পর্যন্ত করছি। তোমার খাতার ইজাজ রে দাও তো। এই চেক করো, সবাই চেক করো তারা কোন বন্ধ করছে। বি অনেস্ট, কেউ যদি ডুপ্লি করো আমার মানে আমার বিচার তো কিন্তু শাস্তি হবে কিন্তু। আমি কিন্তু বলতে পারি যে এই ম্যাথটা দাও আমার ছবি দিলা, তখন তুমি না পেলে কিন্তু তোমার শাস্তি দেবো। যাও, তারা কোন বন্ধ করছো। এই কও, ইজাজ কও, সিফাত কোন বন্ধ করছে। সিফাতের খাতা দেই নি আমার কাছে। সিফাতের কি দিচ্ছি ভাই, দিচ্ছি। অপশন দিচ্ছে। আচ্ছা নতুন বলো তো, ইজাজ কোন বন্ধ করছে। 3.5 3.5। হ্যাঁ। এই তুমি মিশা তো বলে কেন ইজাজ? 3.5 পর্যন্ত আমি খাতাই করছি, বাকিগুলো ওরকম ভাবে করা হয়নি, সব দেখে নিয়ে গেছি। সব দেখে গেছো কেন? তুমি কি আইনস্টাইন হয়ে গেছো? হ্যাঁ, তাহলে তুমি দেখে গেছো কেন? তোমার কেন দেখে যেতে কইছি? তোমাদের লাস্ট ক্লাস আমি কবে নিছি? এরপরে কয়দিন টাইম পাইছো? সেই 3 দিনে তুমি 3.5 বন্ধ করে বাকিগুলো দেখে গেছো কোন কারণে? তোর কোনটা রে? শেষ কোনটা তোর? কে বলো তো, সিবাত বলো তো, নিপুণ কোন বন্ধ করছে? ওর বইয়ে ভাই ম্যাথ কম তো, ওর করছে সবগুলোই করছে প্রায়, রাফের মতো করে করছে, স্পষ্ট করে না।
আচ্ছা লেখছে তো খাতায় নাকি? হ্যাঁ হ্যাঁ রাফের মতো করে করছিস। সিফাত কোন মতো করছিস জাস? ও ওখানে 3.10 পর্যন্ত আছে আর আরেকটা 3 এদিকে আছে, মানে দুইটা খাতা মিলাই করছি আর কি। দাঁড়াও ও খাতায় হোমওয়ার্ক ক্লাস তো 3টা ম্যাথ হোমওয়ার্ক। আচ্ছা ওকে ফাইন। এখন বলো ইজাজ তুমি কালকে কি করছো, এই 3 দিন কি করছো, কতক্ষণ তোমার স্ক্রিন টাইম ছিল, ফোন কতক্ষণ চালাইছো বাই দ্য ওয়ে? গতকালকে গতকালকে, তার আগের দিন মিছা কথা কইবা না, ঠিক আছে? আচ্ছা সত্যি আচ্ছা কথা। 4 ঘন্টা ছিল, আর তার আগের দিন ছিল 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা? হ্যাঁ, তার আগের দিন? তার আগের দিন ছিল ওই 4 ঘন্টা আবার। এখন কথা হচ্ছে 4 ঘন্টা ফোন চালাইছো, গুড ফাইন, ভালো ভালো কথা। বাকিটা নিশ্চয়ই পড়ছো, তাহলে তোমার মাত্রই 3.5 বন্ধ করা হয়েছে কেন, বাকিগুলো করো না কেন? বাকিগুলা তো বলতে ওই ফিজিক্সটা পড়ায় না আর কি, অন্য সাবজেক্ট করছিলাম তো। কোন সাবজেক্ট পড়ছো? বায়োলজি পড়ছিলাম, আইসিটি চ্যাপ্টার 1 শেষ করছি। এই নিপুণ তুমি কি ওরে টেবিলে দেখছো ইজাজ রে? নিপুণ তুমি কি দেখছো ও কি ফোন চালাইছে? 4 ঘন্টার বেশি চালাইছে? আসলে কি 4 ঘন্টা চালাইছে? আমার বুঝে যাচ্ছে না কেন জানি। ওই তো ভাই জানি না সঠিক কতক্ষণ চালাইছি। ওকে 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 ওরে কি টেবিলে দেখছো? তোমরা এক রুমে না নাকি রুম চেঞ্জ করেছো? একটু ওর কি টেবিলে দেখছো, পড়তে দেখছো? টেবিলেই তো থাকে ভাই। টেবিলে তো থাকে। হ্যাঁ টেবিলেই ফোন ছাড়া টেবিলেই পড়ে। টেবিলে ফোন চালাই, টেবিলে পড়ে না? হ্যাঁ শোনো, নেক্সট টাইম এই যে এক্সকিউজ দিবা না, বুঝছো কি বলছি আমি? তোমার পড়ার প্রায়োরিটি কই তুমি বুঝো না? তুমি আমার সাথে মিশা দেবো দেখেন। তুমি করছো 3.5 পর্যন্ত, করছো 3.10, তুমি আমার কইছো 3.5 পর্যন্ত খাতাই করছি, বাকিগুলো দেখে দেখে গেছি। দেখে দেখে যাও কি তোমার বারবার না করছি না আমি? তুমি কি হয়ে গেছো, আইনস্টাইন হয়ে গেছো যে সব পাও এবং দেখে দেখে যাইবা, মানসিক চিন্তা করবা? মানে তুমি দুনিয়ার সবকিছু পাইলো জাস্ট মাথায় 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 করে লো সবকিছু। এত এত বড় বিজ্ঞান তো হয়ে আরো নাই এখনো, মাত্র বড় কলেজে। বা দেখে দেখে যাও আবার কি, দেখে দেখে যাও আবার কি। ক্লাস দেখছো কিনা এটা তোমার সন্দেহ লাগতেছে আমার। তোমার যে কইছি ক্লাসগুলো দেখতে, ক্লাস দেখছো? আমার তো মনে হচ্ছে না হ্যাঁ ক্লাস 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 বোধহয় টাইম টেনে গেছো কোনো ভাই, কোনো মতে শেষ করছো আর কি। দেখছি কনসেপ্ট নিতে হবে। নোট করছো এদের, নোট করছো? না ওদের নোট করে নেই এখন। নোট কবে করবা তুমি? এদের নোটও করো নাই, কিচ্ছু করো নাই, কি করো তাহলে তুমি সারাদিন? এই নিপুণ নোট করছে এদের? জি ভাই লাস্ট সব করছি একদম লাস্ট ক্লাস পর্যন্ত। তোমার তোমার রুমমেট কেমনে করে? তুমি করো না, করতে পারো না কোন কারণে? বুঝাও আমারে, কি সমস্যা তোমার? তুমি কি মানে মানে জিনিসপাতি বুঝো না? মানে সমস্যাটা কই আমার বল লাগবে তো, যে এই জায়গায় সমস্যা ভাই, আমার তো এই জায়গায় সমস্যা হচ্ছে, আমি এই কারণে পাইতেছি না, আমার তো রিজন বল লাগবে, একটা লজিক্যাল রিজন তো পাওয়া লাগবে যে এই রিজন। আমার হচ্ছে যে ওই নোট করে পড়ার অভ্যাস নাই তো, ওই জন্য আর কি একটু কষ্ট হচ্ছে। নোট করে পড়ার অভ্যাস নেই তোমার, আমি এটা কবে থেকে হইছি? তোমার তোমার এই জ্ঞানটা আমি কবে দিছি? তোমরা যখন 9-10-এ পড়ছো তখন আমি এই জ্ঞানটা দিছি না যে নোটটা করো, কারণ এইবার লাগবে। আগে আগে যা অভ্যাস তাই তাও তোমার এটা চেঞ্জ করা লাগবে। এরকম তো না তুমি অনেক ভালো পারফর্ম করতেছো, অনেক ভালো যদি পারফর্ম করতে তাহলে বুঝতাম যে না তোমার আগের আগের হ্যাবিট দিয়ে কাজ হচ্ছে। আগের হ্যাবিট দিয়ে কাজ হইতেছে না, তুমি এটা বুঝতেছো না এখনো? তোমার যে হ্যাবিট চেঞ্জ করা দরকার এটা কি এখনো তোমার মাথায় ঢুকতেছে না? তুমি তো আগে বেশি মনোযোগী ছিলা, আগে যখন এনে পড়তা। তুমি তো ঢাকা যায় লেয়া পড়া ছেড়ে দিছো মনে হচ্ছে আমার। আর তুমি কি করলা, নোট করার পর অভ্যাস নাকি? আমি তুমি যখন এনে পড়তাম, আমি যখন জিজ্ঞেস করতাম নোট করছো কিনা, তখন তো বলতে হ্যাঁ ভাই নোট করছি, বা নোট দেখা যেত আমারে। তখন এনে এনে থাকার সময় নোট কেন করছো, বিশাল যখন থাকতা? এনে হচ্ছে ওই যে ক্লাসে যে নোট করে দিতাম ওটাই জাস্ট লেগে আবার আমার দায়িত্ব দিতাম। হ্যাঁ, তো আমি যখন ক্লাসে পড়াই, এই ক্লাসে তো নোট করতে বলছি তোমারে। এটা ওই যে সাধারণ কিছু লেখা না তো, পরে নোট করতে গিয়ে টাইম লাগে আবার। টাইম লাগে? তাহলে তুমি টাইম লাগে দেখে কি হয়েছে? তোমার অন্য কোনো কাজ নাই, তুমি তো বইয়ে টাইম ওয়েস্ট করো, 4 ঘন্টা ফোন চালাইছো কেন? ওই তোমার যদি পড়া শেষ না হয় তুমি ফোন চালাতে পারবা? তোমার পড়া শেষ হলে এরপর না তুমি ফোন চালাইবা? তোমার পড়া শেষ হলে তুমি কেন ফোন চালাইছো? তুমি নোট পারো না ভালো করতে, আরেকজন হেল্প নেও, দীপুরের নোট দেখে নোট করো, বা ওরে জিগাও এটা কেমনে করতেছো অর সামথিং। তোমার আশেপাশের লোকজন নোট করতেছে, তুমি তুমি অগর দেখে নোট করতে পারো না? সিফাত নোট করছো তুমি? সিফাত
হ্যাঁ ভাই, আমি একদম সবগুলো নোট করছি, লাস্ট ক্লাস। সবাই সবাই সবকিছু নোট করতে পারতেছে, তুমি নোট করতে পারতেছো না। মানে এটা খুবই উইয়ার্ড একটা জিনিস। তোমার আশেপাশে তাকে চাকর জিজ্ঞেসো যে কেন নোট করতেছো, আর নোট নোট কি করছো, অথবা তাগর নোটটা করে দেখে হবু যদি তুমি তুলতা তবু তুমি অনেক তোমার অনেকটা বড় হইতো। তুমি কিছু নোট করে কিছু নাই, তুমি র্যান্ডম কয়েকটা ম্যাথ আনছো, আমি তোমার কইছি কি ম্যাথ সমস্যা, র্যান্ডম ম্যাথ দেয় কইছো, ম্যাথ দেয় কইছো ভাই এটা সমস্যা, তুমি ভাবতেছো ফাঁকি বলতে আমি বুঝি না। আমারে বইলা বইলা আনছো পড়ানোর জন্য, আমারে এতবার কইয়া পড়ানোর জন্য আনছো, আমি বারে বারে কইছি পড়ানোর আগে যে শোনো আমি কিন্তু পড়াবো, একটা শর্ত হচ্ছে তোমাদের কিন্তু সিরিয়াস হওয়া লাগবে। তুমি আমার বলছো যে হ্যাঁ ভাই আমরা সিরিয়াস থাকবো, বাট আমি তোমার মাঝখানে কোনো সিরিয়াসনেস দেখতেছি না, ওয়াই? তাহলে আমার কেন হুদে আনছো? মানে এতবার কইয়া পড়ানোর জন্য আনছো, এখন আমি দেখতেছি তোমার মাঝখানে সিরিয়াসনেস নাই। আমার মনে হচ্ছে আমার পরীক্ষা, তোমার যে পরীক্ষা, তোমার যে সামনে পরীক্ষা তোমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে আমার পরীক্ষা। প্রত্যেকদিন আমার তোমার লগে চিলাচিলি করা লাগে, কেন পড়ছো না এনতেন জিজ্ঞেস করা লাগে, দেখে মনে হচ্ছে আমার পরীক্ষা, আমার টেনশন বেশি তোমার থেকে। এটা হইলো কিছু? এই তোমাদের পরীক্ষা নেওয়ার কথা না, সেকেন্ড চ্যাপ্টার? হ্যাঁ ভাই, পরীক্ষা নেওয়ার কথা ছিল। কবে কবে নেওয়ার কথা ছিল? লাস্ট মঙ্গলবার নেওয়ার কথা ছিল মনে হয়। আমার জানাও নাই কেন? তোমরা কেউই তো বলো নাই যে ভাই আজকে তো পরীক্ষা নেওয়ার কথা something। সেদিন ভাই ক্লাস হয়নি ভাই, মঙ্গলবার তো ক্লাসে হইলো না ভাই, আজকে তো সেই ক্লাসটা। মারামারি। ঠিক আছে, তোমাদের কালকে পরীক্ষা, কালকে পরীক্ষা বলতে নেক্সট ক্লাসে পরীক্ষা আর কি। এই তুমি বুঝছো ইজাজ আমি কি বলছি? হ্যাঁ আমি যদি তোমার এই পরীক্ষায় পারফরমেন্স কম দেখি, আমি তোমার আব্বা এবং তোমার মামা দুজনে কল দিব। আচ্ছা। যাই হোক, এই গেল। এরপরে আর কোনো কোশ্চেন আছে? না ভাই। যাই হোক, 3.10 পর্যন্ত পড়ানো হয়েছে, এবং এরপরের যে পড়াটা সেটা হচ্ছে আমাদের শান্ট। বেসিক্যালি আজকে আমরা শান্ট পড়তেছি। শান্ট মানে কি? শান্ট হচ্ছে একটা সিস্টেম, একটা ব্যবস্থা, একটা রোধ, যে রোধের পারপাস হচ্ছে কোন একটা যন্ত্রের বাঁচানো। আমি বলতেছি আরো এক্সপ্লেন করতেছি জিনিসটা আসলে কেমনে কাজ করে। ধরো এটা তোমার একটা অ্যামিটার, ঠিক আছে? একটা যন্ত্র অ্যামিটার। অ্যামিটার কেমনে কাজ করে আমি জানি, মানে তোমরা হয়তো জানো না, বাট আমি জানি কি কেমনে কাজ করে। আর আমি বলি এর কাজ কি। তার কাজ কিছুই না, তুমি যখন এখান থেকে কারেন্ট পাঠাও, ওই কারেন্টের কারণে হচ্ছে কি হয় বলতো, এনে একটা এরকম কাটা থাকে, ঠিক না? ওই কাটারে কি হয় বলতো, এমনি ফ্লাকচুয়েট করে, রাইট? ওই এনে এনে ধাক্কা থাকে 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 4 এম্পিয়ার এমনি কাজ করে। এটা কি বুঝতে পারছো কি বলছি আমি? তো তুমি যত বেশি কারেন্ট দিবা, ওই কারেন্ট হচ্ছে তত বেশি রোটেট করবে, এবং তত বেশি ডানে এসে বলবে যে কারেন্টের মান তত বেশি। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি আমি? আর আরেকটা যন্ত্র আছে, এটা হচ্ছে অ্যামিটারের কাজ, গ্যালভানোমিটার। যে গ্যালভানোমিটার অ্যাকচুয়ালি বেসিক্যালি কোন একটা তারে কারেন্ট আছে কি নাই এটা চেক করতে পারে। তুমি যে একটা তারের মাঝখানে গ্যালভানোমিটার লাগাই দাও, তাহলে কারেন্ট থাকলে গ্যালভানোমিটার এমন হচ্ছে নড়াচড় করবে। নড়াচড় দেখলে বুঝবা তুমি কি এখানে কারেন্ট আছে। বাট যদি নড়াচড় না করে তাহলে হচ্ছে তুমি বুঝবা কি এখানে কারেন্ট নাই। বাট তুমি যেই যন্ত্রে দাও না কেন, ওই যন্ত্রের তো একটা ক্যাপাসিটি আছে, একটা ক্যাপাসিটি আছে না? এর থেকে বেশি কারেন্ট যদি তুমি ওই যন্ত্র দিয়ে পাস করো, যন্ত্রটা পুড়ে যাবো, এটা অবভিয়াস না? এটা কিন্তু অবভিয়াস, এটা কি বোঝা যায়? আমি জানি না ছোট সময় করছো কিনা, কোনো লাইট, ছোট ছোট লাইট থাকতো এরকম, বুঝছো? এই লাইটে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টের কারেন্ট দিলে লাইটটা ফুটতো না। বাট তুমি যদি বড় ব্যাটারি বা বড় পাওয়ার সোর্স দিয়ে দাও তাহলে কিন্তু ফেটে যাবে। যেমন যে এলইডি বাল্ব গুলা যেগুলো আছে, এলইডি বাল্ব গুলো আছে, মোটর তো ভাই, মোটর হ্যাঁ মোটর গুলো আছে, একটা নির্দিষ্ট ছোট পরিমাণ কারেন্ট দিলে কিন্তু মানে ভালো করে ঘুরে। বাট এর থেকে যদি বেশি কারেন্ট দাও তাহলে কিন্তু এটা পুড়ে যায় না? এর কারণ কি? কারণ যদি বুঝাছো বেশি কারেন্ট বা বেশি বিদ্যুৎ গেলে বেশি ধরনের কি হয় বলতো, কারেন্ট জমে যায়। কারেন্ট মানে তো ইলেকট্রন যাবে, ঠিক না? তখন সংঘর্ষের কারণে হয়তো বা বেশি বিদ্যুৎ উৎপন্ন হতে পারে, তো এটা পুড়ে যেতে পারে। আমার কথা বুঝতে পারছো? বেশি কারেন্ট বলে বেশি হিট জেনারেটর পুড়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সবগুলোরই একটা ক্যাপাসিটি আছে, ওই ক্যাপাসিটির বেশি কিন্তু কারেন্ট দেওয়া যাবে না। কথা হচ্ছে এই মানে এখন কথা হচ্ছে যদি কোনো বেশি কারেন্ট যায় তখন কি হবে? তখন হচ্ছে যন্ত্রের বাঁচানোর জন্য আমার একটা পদক্ষেপ নেওয়া হবে, পদক্ষেপটা হচ্ছে শান্ট।
বুঝতে পারছো? যেমন আমার কাছে একটা গ্যালভানোমিটার আছে, আমি চাই এই গ্যালভানোমিটার ধরো তার যে সহ্য ক্ষমতা হচ্ছে 1 ওহম। 1 ওহমের বেশি যদি কারেন্ট যায় তাহলে হচ্ছে সে কি দেবো, কত পুড়ে দেবো। তো এই ক্ষেত্রে আমরা কি করলাম জানো, আমরা তার পাশে এরকম একটা ক্ষুদ্র মানে রোধ লাগালাম, তার রোধ কম, তার রোধ কি হবে বলতো, কম। এখন এই তারে যদি আমরা 10 এম্পিয়ার কারেন্ট দিই তাহলে কি হবে বলতো, জেনে রোধ কম ওইখান থেকে বেশি যাবে, আর জেনে রোধ বেশি ওইখান থেকে কম যাবে। এটা তো অবভিয়াস না? এটা অবভিয়াস। এটা হচ্ছে রোধটা আমরা এমন ভাবে দিই, এমন ভাবে সেট আপ করি, 10 এম্পিয়ার কারেন্ট গেলে 9 এম্পিয়ার এখান দিয়ে যায়, আর 1 এম্পিয়ার হচ্ছে অলওয়েজ এখান দিয়ে যায়। বুঝতে পারছো? এখানে যদি 11 এম্পিয়ার যায় তাহলে এমন ভাবে সেট করি যেন 10 এম্পিয়ার এখান দিয়ে যায়, 1 এম্পিয়ার এদিক দিয়ে যায়। এতে লাভ কি হয় বলতো, এই যে আমরা যে বাইপাসটা করে দিলাম, এই বাইপাসের ফলে কি হলো, বাইপাসের ফলে হচ্ছে মেইন লাইনে 11 এম্পিয়ার কারেন্ট থাকলেও এই শান্টের কারণে কি হলো, আমার যন্ত্রটা বেঁচে গেল না। আর এই শান্তি নষ্ট হয়ে যেত তাহলে এই যন্ত্রটা কি হয়ে যেত বলতো, পুরো ডেড না? এই 11 এম্পিয়ার কারেন্ট যদি এই গ্যালভানোমিটারে যাইতো এই যন্ত্রটা নষ্ট হয়ে যেত না? আমার কথা বুঝতে পারছো কি বলছি? ভাই এই সবাই আরেকবার বলেন, হ্যাঁ, আরেকবার বলেন। পয়েন্টটা হচ্ছে ধরো এটা একটা কারেন্টের তার, ঠিক আছে, এখানে আমরা গ্যালভানোমিটার লাগাইছি। এই গ্যালভানোমিটার সাপোর্ট হচ্ছে, ক্ষমতা হচ্ছে সে 1 এম্পিয়ারের বেশি কারেন্ট মাপতে পারে না। মানে 1 এম্পিয়ারের বেশি কারেন্ট যদি যায় তার মাঝখান দিয়ে তাহলে সে পুড়ে যাবে। আর এই তার দিয়ে যদি 0.5 এম্পিয়ার কারেন্ট যায় তাহলে তো গ্যালভানোমিটার কোনো সমস্যা নাই, সমস্যা আছে না? সে মাপতে পারবে। না যদি 0.9 এম্পিয়ার যায় কোনো সমস্যা নাই, যদি 1 না এম্পিয়ার যায় কোনো সমস্যা নাই। বাট যদি না কোনো এই তার দিয়ে ভুলে অথবা সামহাও আমরা যদি 10 এম্পিয়ার কারেন্ট পাঠাই দিই, তখন তখন এই যন্ত্রকে মাপতে পারবে? যন্ত্রটা না পুড়ে যাবে না? পুরে যাবে। যন্ত্র নষ্ট হয়ে যাবে হ্যাঁ না? এই যন্ত্রটা কেমনে সেভ হ্যাঁ করবো বলতো, আমরা তার সাথে এরকম একটা বাইপাস লাইন লাগাই দিব, কম মানের রোদ দিব, কম মানের রোদ দিয়ে লাভ কি বলতো, যে আমাদের যে বেশি এক্সট্রা কারেন্ট পাবে। বিদ্যুৎটা এমন ভাবে লাগাবো, আমরা ওই তো মাইপে দিব, ওই ফানটা তো মাইপে দিব, এমন ভাবে দিব যেমন যেন আমাদের যদি 10 এম্পিয়ার কারেন্ট যায় এখান দিয়ে যেন 1 এম্পিয়ার যায়, বাট বাকি যত এক্সট্রা কারেন্ট আছে সব যেন এখান দিয়ে যায়। বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, এখন হ্যাঁ বুঝা গেছে? জি ভাই। গুড, ভেরি গুড। সো পয়েন্ট হচ্ছে এখন তাহলে এনে একটা ইকুয়েশন বিল্ড করা যায়, মানে এই শান্টের রোধ আর গ্যালভানোমিটার রোধের মাঝখানে একটা সম্পর্ক কিন্তু আমরা চাইলে বিল্ড করতে পারবো। কেমনে? ধরো এটা কোন একটা কারেন্টের তার, এখানে ধরো আমাদের এই গ্যালভানোমিটার আছে, এই গ্যালভানোমিটার তো একটা রোধ আছে না, তার নিজস্ব একটা রোধ আছে না? আর এখানে তো একটা শান্ট দিছি, শান্টেরও কিন্তু একটা রোধ আছে, শান্টের রোধ দিলাম এস, আর এই গ্যালভানোমিটার রোধ দিলাম হচ্ছে জি। ঠিক আছে? সো এইখান দিয়ে ধরো আমাদের মেইন লাইনের কারেন্ট চাই, বাট আই থেকে জি, গ্যালভানোমিটার যে দোকানে যাবে তার নাম হচ্ছে আইজি, আর শান্টে যে দোকানে যাবে সেটা হচ্ছে আইএস। ঠিক আছে? বাট যাই হোক না কেন বলো, তুমি এই দুই প্রান্তের বিভব পার্থক্য সমান না? শান্ট আর গ্যালভানোমিটার দুইজনের এই দুই প্রান্তের বিভব পার্থক্য সমান নাকি? তার দুই প্রান্তের বিভব পার্থক্য যা, তারও দুই প্রান্তের বিভব পার্থক্য সেম না? হ্যাঁ সেম, ফাইন। তাহলে আমরা বলতে পারি তো ভি অফ এস ইজ ইকুয়াল টু ভি অফ জি, বলা যেত নাকি? ওই সেন্সে বলা যায় ভি ইজ ইকুয়াল টু আইআর, ঠিক না? আই এস ইন্টু শান্ট মানে রোধের, এস দ্বারা বুঝাইছি শান্টের রোধ, ইজ ইকুয়াল টু আইজি ইন্টু জি দ্বারা বুঝাইছি গ্যালভানোমিটার রোধ। এটা লেখা যেত নাকি? লেখা যায় না? এবং এরপরে কি লেখা যায়, আই এস বাই আইজি ইজ ইকুয়াল টু হচ্ছে জি বাই এস, লেখা যায় না? লেখা যেত নাকি? এটা জাস্ট নিচে আনছি, এটা নিচে আনছি, ইজ ইকুয়াল টু কি লেখা যায়, সব যোগ করা যায় না চাইলেই? যোগ করা যেত নাকি? নাকি না করবা? কথা বলো না। যাবে ভাই। হ্যাঁ, যোগ করা যায় তো নাকি? বুঝো নাই? যায় যে রোদের কনসেপ্টের মতো। হ্যাঁ, রোধের কনসেপ্ট যোগ করা যায়। বা আমরা চাইলে এনে কি করতে পারি, যোজন করি, যা ইচ্ছা তাই করতে পারি, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? তো যোজন যদি করি তাহলে উপরে যোজন করলাম, আমার ইচ্ছা এটা যা ইচ্ছা যেমনি ইচ্ছা আমরা করতে পারি। আইএস বাই আইজি ডিভাইড বাই আইজি ইজ ইকুয়াল টু জিএস বাই এস ডিভাইড বাই এস। বুঝছো? তো এই ক্ষেত্রে আইএস আর আইজি যোগ করলে কি এর টোটাল কারেন্ট আসবে না? তাহলে এরা মানে কি আই টোটাল, মানে আই টোটাল ইজ ইকুয়াল টু আইজি ইজ ইকুয়াল টু জি প্লাস এস বাই এস। এর সেই অলরেডি যদিও আগে আবার বললাম আর কি। ঠিক আছে? তো ওই সেন্সে কি লেখা যায় বলো? ওই সেন্সে এটা যদি ওই পাশে লেই তাহলে লেখা যায় হচ্ছে আইজি ইজ ইকুয়াল টু এর এই পাশে নিলাম আর কি, আইজি এর ওই পাশে নিলাম, এর ওই পাশে নিলাম, এস ডিভাইড বাই জি প্লাস এস ইনটু আই টোটাল। বুঝতে পারছো? তাহলে কি পেলাম কত? এনে আইজি কি, আইজি হচ্ছে গ্যালভানোমিটার দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, এস কি শান্টের রোধ, জি কি গ্যালভানোমিটার রোধ, আর এস কি শান্টের রোধ ইনটু আই টোটাল মানে কি টোটাল কারেন্ট নাকি? টোটাল কারেন্ট নাকি? বুঝা গেছে তো নাকি? ওকে ফাইন। সো এই জিনিসটা তো বুঝা গেছে না? তো ওকে ফাইন। অথবা তুমি চাইলে কিন্তু এখানেও লিখতে পারো, ওই এটা যদি তোমার কষ্ট লাগে এটা বুঝতে পারো যে আইএস বাই এস ইজ ইকুয়াল টু আইজি বাই জি, এটা করতে পারো তুমি যেমনি সামনে করো। তো শান্টের কনসেপ্টটা কি বুঝছো? জি ভাই। এখন তাহলে তুমি কি শিখলা কত? তোমার একটা জিনিস বুঝাই আমি, দাও।
একটু মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনো, জিনিসটা বুঝবা, খুব বেশি কঠিন না, সহজ। এই যে আমাদের গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটার দিয়ে ফার্স্টে আইজি এর বেশি কারেন্ট যেতে পারতো না, যেহেতু আইজি এর বেশি কারেন্ট গেলে সে পুড়ে যেত, রাইট? বাট এই শান্ট অ্যাড করার ফলে এখন এখান দিয়ে কি পরিমাণ কারেন্ট যেতে পারে বলতো? মানে এই লাইন দিয়ে এখন আই টোটাল কারেন্ট গেলেও কিন্তু গ্যালভানোমিটার পুরে না, কেন? এখানে আই টোটাল গেলেও আইজি, এখান দিয়ে আইজি যায়, ঠিক না? আর এখান দিয়ে কি যায়? আইএস, বুঝতে পারছো? অর্থাৎ আগে এই তার দিয়ে কারেন্ট যেতে পারতো হচ্ছে আইজির বেশি গেলে সমস্যা, মানে গ্যালভানোমিটার পুড়ে যাবে। বাট এই শান্ট লাগানোর পরে এখন এই তার দিয়ে কতটুকু কারেন্ট যেতে পারে? আই টোটাল না? হ্যাঁ, মানে এখন কি হলো বলতো, এই তার দিয়া কারেন্ট যাওয়ার পরিমাণ কি বাড়াইলাম না আমরা শান্ট অ্যাড করার পরে? অর্থাৎ শান্ট অ্যাড করার পরে এটা একটা তার ক্ষমতায় বাড়ানো হয়েছে, তুমি কি বুঝছো? তার যে ক্ষমতা বাড়াইলাম আমরা, মানে শান্ট কি করলো তাহলে? এই তারের ক্ষমতা বাড়াই দিল না? মানে শান্ট আসলে কি করছে বুঝছো? এই তারের ক্যাপাসিটি, মানে কারেন্ট যাওয়ার ক্যাপাসিটি বাড়াই দিচ্ছে। খেয়াল করছো কতটুকু বাড়াইছে, কয় গুণ বাড়াইছে? এটা যদি বের করতে যাই আমরা, তাহলে আই টোটাল এই পাশে আনি, কি হবে? আইজি না, এটা তুমি বলতে পারো না তো কত? আই টোটাল ইজ ইকুয়াল টু মান ছাড়া আগের ম্যাথটা, হ্যাঁ আগের মিটার জন্য, হ্যাঁ এরা যদি ঘুরাই দিই উপরে নেই, তাহলে আই টোটাল বাই আইজি ইজ ইকুয়াল টু কি হবে? জি প্লাস এস বাই কি এস, বুঝতে পারছো জিনিসটা? অর্থাৎ এত গুণ বাড়ছে না, মানে আই টোটালের যদি আইজি, মানে ধরো আগে কারেন্ট যেতে হচ্ছে ধরো 3 এম্পিয়ার, এখন কারেন্ট যেতে পারে ধরো হচ্ছে আই টোটাল এখন 9 এম্পিয়ার, তাহলে কয় গুণ বাড়লো? আই টোটাল ধরো হচ্ছে 9 এম্পিয়ার, আর আইজি কত হলো? 3, আগে ছিল 3, তাহলে কয় গুণ বাড়লো? 3 গুণ, ঠিক না? জি প্লাস এস বাই এস, এই জিনিসটাই তো তাদের অনুপাতটা বোঝায়, মানে কয় গুণ বাড়লো, ঠিক না? এটা তো বুঝতে পারছো নাকি? মানে আইজি এর কত গুণ বাড়লো এটা বের করার জন্য কি আই টোটাল আইজি দ্বারা ভাগ করা লাগবে না? তুমি আমার থেকে কত গুণ বেশি টাকা পাও, এটা আমার টাকা তোমার টাকা ভাগ করা লাগবে, তাই তো? ধরো আমার মাসিক খরচ হচ্ছে 100 টাকা, তোমার মাসিক খরচ 10 টাকা, তাহলে আমার খরচ তোমার খরচে কত গুণ বেশি, এটা কেমনে বের করবো? আমার খরচ তোমার খরচে ভাগ করবা, তাহলে তো বের করে। তো এটাই বললাম, তো আই টোটাল আইজি দ্বারা ভাগ করলে যত আসবে ওইটাই তো আমাদের কি ক্ষমতা না? এটাই কি শান্টের ক্ষমতা গুণক না? বুঝতে পারছো? এটারে বলে হচ্ছে শান্টের ক্ষমতা গুণক, বুঝতে পারছো? শান্টের ক্ষমতা গুণক বলতে কি বোঝায়? অর্থাৎ আগের থেকে কত গুণ বেশি কারেন্ট এখন যাইতে পারে, ওই অনুপাতটারে বলা হচ্ছে শান্টের ক্ষমতা গুণক। পরীক্ষায় এরা আসে শান্টের ক্ষমতা গুণক বের করা। শান্টের ক্ষমতা গুণক বের করার জন্য কি দরকার? গ্যালভানোমিটারের রোধ প্লাস শান্টের রোধ বাই শান্টের রোধ। এটা মনে রাখতে পারে এমনি, যেহেতু শান্টের গুণক থাকবে, শান্তি দুইবার থাকবে, ঠিক না? তাহলে উপরেও শান্ট, নিচেও শান্ট, উপরেও যুগ দিয়া শান্ট, নিচে হচ্ছে ভাগ দিয়া শান্ট। বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ। ওকে, আই হোপ এটা মেক সেন্স করে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা অঙ্ক করি, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। ধরো তুমি তুমি হচ্ছে যে একটা অঙ্ক যাই, তাহলে দেখবা এরকম অনেকবার বলছো যে কোন একটা এমিটারের পাল্লা মানে ক্ষমতা আর কি, কোন একটা এমিটারের পাল্লা তুমি n গুণ বাড়াতে যাও। কয় গুণ বাড়াতে যাও বলো তো? n গুণ বাড়াতে যাও মানে কি? আগে যদি সে 1 এম্পিয়ার কারেন্ট সহ্য করতে পারে, মানে আগে এই তারে 1 এম্পিয়ার কারেন্ট দিত, মানে তার ক্ষমতা ধরো 1 এম্পিয়ার, এক এমিটারের ক্ষমতা ধরো 1 এম্পিয়ার, 1 এম্পিয়ার বেশি যদি কারেন্ট দাও তাহলে সে পুড়ে যায়। তুমি চাও যে না আমি এখানে 10 এম্পিয়ার কারেন্ট দিব, বাট স্টিল আমার এমিটারটা পুড়বে না, তখন তাহলে আমার কি ব্যবস্থা নেওয়া লাগবে? শান্ট লাগানো লাগবে। শান্ট লাগালে আসলে লাভ কি হলো বলতো? আমি কিন্তু অ্যাকচুয়ালি 10 এম্পিয়ার দিলেও তার মধ্যে দিয়ে কিন্তু 10 এম্পিয়ার আসলে যাবে না, তার মাঝখান দিয়ে 1 এম্পিয়ার যাবে, বাকি 9 এম্পিয়ার কোথা দিয়ে যাবে বলতো? শান্ট দিয়ে যাবে। বুঝতে পারছো জিনিসটা? শান্ট দিয়ে যাবে না, এতে করে কি হলো? আমার যন্ত্রটা সেভ হলো না? সেভল তো নাকি? তাহলে বলো তো এটা তাহলে কত, এই শান্টের রোধ কত হওয়া লাগবে বের করি আমরা। তাহলে কোন একটা যন্ত্রের কোন একটা এমিটারের পাল্লা যদি তুমি 10 গুণ বাড়াতে চাও, 10 গুণ বাড়ানো মানে কি বলতো? আগে দিতাম 1 এম্পিয়ার, দেবো 10 এম্পিয়ার, বাট যাই দিই না কেন কারেন্ট 1 এম্পিয়ার যাবে, বাকি 9 এম্পিয়ার কিন্তু শান্তি যাবে। তাহলে শান্টের রোধ কত হওয়া লাগবে বের করা যাবে চাইলে? কেমনে বললাম যেটা তুমি চাইলে বের করো, যেহেতু দুই প্রান্তে বিভব পার্থক্য সমান, তাহলে আইএস ডিভাইড বাই কি বলতো? 9 এম্পিয়ার দিয়ে করো, ভি ইজ ইকুয়াল টু আইআর, ভিআর, তাহলে আইএস ইনটু এস ইজ ইকুয়াল টু আই এ ইনটু এ, ঠিক না? ভুল তো বলি নাই? বলছি আইএস এর মান কত? আইএস এর মান হচ্ছে 1 আর এস এর মান কত বের করবা তুমি? আই এর মান কত? আই এর মান তো 9 না, ইনটু এ এর মান কত? এর মান দেওয়া থাকবে। ধর কোন একটা এমিটারের রোধ হচ্ছে ধরো, আচ্ছা ধরো রোধ আর এ, ঠিক আছে? তাহলে এস এর মান কি লাগবে? এস এর মান লাগবে 9 ইনটু আর এ, অর্থাৎ যে শান্টটা অ্যাড করা লাগবে ওই শান্টের রোধ যেন এমিটারের রোধের কি 9 গুণ হয়, তাইলে হবে না? তাহলে হবে তো নাকি? হ্যাঁ, কথা কয় না, বুঝতে পারছো?
হ্যাঁ সরি হয়। ঠিক আছে 9 গুণ হয় কি হ্যাঁ ভুল লিখে কি বলছি নাকি? দাঁড়াও, বি ইজ ইকুয়াল টু আইআর। নয় 9 গুণ কম হওয়া লাগবে, 9 গুণ তো বেশি হওয়া লাগবে, 9 গুণ কম হওয়া লাগবে। দাঁড়াও দাঁড়াও, কম, ভুল বলছি। রোদের মান কম কেন, বেশি তো। হ্যাঁ হ্যাঁ, রোদের মধ্যে কম হওয়া লাগবে, বেশি হবে কেন? দাঁড়াও, কি ভুল করলাম? ভি যেহেতু সমান ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, তাহলে আই এস ইন্টু ও আর না, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ভুল লিখছি, জেনে 9 হবে। শান দিয়া তো 9 এম্পিয়ার গেছে, সরি উল্টা লিখছি। আর এটা দিয়ে গেছে হচ্ছে 1 এইটা এম্পিয়ার। ভাবতেছিলাম। হ্যাঁ ভুল লিখছি, তাই তো কই। 1 ঠিক আছে, তাহলে এটা 9। তাহলে শান্টের রোধ হওয়া লাগবে কি? 1 আর এর কি? আর এর 9 ভাগের 1 ভাগ, ঠিক না? তাহলে এনে 9 যদি ভাগের 1 ভাগ। 10 না দিয়া n দিতাম, তাহলে এনে কিন্তু n - 1 হইতো। বুঝতে পারছো? শান্টের রোধ কি লাগবে বলো তো? যন্ত্রের যে রোধ, মানে অ্যামিটার যে রোধ, তার কি যতক্ষণ বাড়ছে তার এক n-1 এক এক কম, তাহলে হবে। বুঝতে পারছো তো? অর্থাৎ আমি যদি কোনো একটা গ্যালভানোমিটারের পাল্লা 100 গুণ বাড়াচ্ছে, কত গুণ বলো তো? তাহলে যে 100 শান্টটা গুণ লাগানো লাগবে, ওই শান্টের রোধ হওয়া লাগবে হচ্ছে গ্যালভানোমিটারের রোধের বর্তমান যে রোধ আছে 99। ওই রোধ থেকে, হ্যাঁ 99, 1/99 বা 99 গুণ কম। বুঝো নাই? কম। 99 গুণ কম হওয়া লাগবে, তাইলে হবে। ওরকম একটা রোধ লাগাই দেবে, তাইলে শেষ। বুঝতে পারছো জিনিসটা? জি। ওকে ফাইন, তাহলে একটা অঙ্ক করি আমরা, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। বুঝলাম না, অঙ্ক 5 থেকে শুরু হয়েছে কেন? অঙ্ক জ্ঞান নাই? আচ্ছা, ওই অধ্যায়ের একটা অঙ্ক দেখছি, বুঝছি। দাও, বলতেছে যে 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধের শান্ট যুক্ত করলে মোট প্রবাহের 10% গ্যালভানোমিটার দিয়ে যাবে। বুঝতে পারছো জিনিসটা? অর্থাৎ মোট প্রবাহ যদি 100 হয়, তাহলে 100 এর 10 যাবে গ্যালভানোমিটার দিয়ে, বাকি 90 কই দিয়ে যাবে বলো তো? শান্ট দেওয়া যাবে। আর বাকি, হ্যাঁ, তাহলে তোমার বলতেছে শান্টের রোধ কত লাগবে। যদি এর গ্যালভানোমিটার রোধ যদি কত হয় 100, তো এটা কি তোমার লাগে বের করো খুব প্যারা? বললামই তো যে দুই প্রান্তে বিয়োগ পাঠাও সমান, তাহলে কি হবে? 90 ইন্টু এস ইজ ইকুয়াল টু কি 10 ইন্টু কত 100, শেষ। এর মান বের করতে 100। বলছে 100 ইন্টু 100 ডিভাইড বাই 90 ইন্টু 90 ডিভাইড বাই 90, শেষ। আনসার শেষ না? বুঝতে পারছো? হ্যাঁ। কমন সেন্স, কোনো সূত্র পুত্র কিছু লাগে না, কমন সেন্স। বুঝতে পারছো? যাও পরে বলতেছে কোন একটা অ্যামিটার 5 এম্পিয়ার বিদ্যুৎ মাপতে পারে। তুমি যদি এম্পিয়ার 7 এম্পিয়ার 7.5 এম্পিয়ার মাপতে চাও, তাহলে কতটুকু শান্ট দরকার? তাহলে এই যে বুঝলামই তো, মানে এম্পিয়ার মাপতে পারে 5 এম্পিয়ার, অর্থাৎ তার মাঝখান দিয়ে 5 এম্পিয়ার গেলে হচ্ছে সেফ। এর থেকে বেশি যদি দেও তাহলে সে পূর্বে। এখন তুমি যদি 7 এম্পিয়ার মাপতে চাও, তাহলে কি করা, বাকি 2 এম্পিয়ার কি করা লাগবে বলো তো? বাইপাস করা লাগবে। বাকি 2 এম্পিয়ার কি করা লাগবে? বাইপাস করা লাগবে, ঠিক না? তাহলে সেম, তাহলে রোধ কত বের করি। এখন তার রোধ কত? তার রোধ জানি না আমি, তার রোধ জানি আমি, তার রোধ জানি, তার রোধ, ঠিক আছে, না জানলে নাই। তাহলে আমি কি লিখবো বলো? 2 ইন্টু এস ইজ ইকুয়াল টু 5 ইন্টু এ। ভুল লিখছি? না ভুল লিখছি না, যেহেতু দুই প্রান্তে বিয়োগ পার্থক্য সমান। না। তাহলে কি ভি ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি ইজ ইকুয়াল টু আই আর, আই ইন্টু আর, আই ইন্টু আর। বুঝা গেছে তো নাকি? হ্যাঁ। এই বুঝো একটু, দাও বুঝো কিনা বুঝছো? তাহলে এবার কথা হচ্ছে, আমার তো কেমনে বের করবো, আমার তো মান জানি না, আমি তো মান জানি না। মান জানি, মান জানি কি না? তোমার এরা বলে নাই যে এর তো মানে কত, তোমার বলছে কত রোধ শান্ত হবে, তাহলে তুমি এক্সাক্ট মান পাবা না। তোমার হচ্ছে মানে ওই বের করা লাগবে। আমি শিয়া ইসলাম যদিও, তা আবার বলতেছি কেমনে বের করবো। তুমি কেমনে বের করো, তাহলে তুমি কেন দাও কি করবা বন্ধু শুনো। তাহলে এস এর মান কি হবে? এস এর মান হওয়া লাগবে 5a ডিভাইড বাই 2, মানে এস এর মান হওয়া লাগবে 2। a ডিভাইড বাই 2/5, ঠিক আছে, সরি 2 ডিভাইড বাই 5, ঠিক না? তাহলে এত গুণ, তাহলে রোধের মান হচ্ছে এত গুণ হওয়া লাগবে। বুঝতে পারছো? অ্যামিটার রোধের এত গুণ হওয়া লাগবে। বুঝো নাই? হ্যাঁ না বুঝলে বলো। বুঝতে পারছি। আর এনে আসলে 7.5 দেওয়া, আমি 7 দিয়ে করছি তো, 7.5 দিলে এনে 5 যাবে, এনে কত দেবে? আড়াই যাবে, এনে আড়াই যাবে, ঠিক না? তাহলে আড়াই, তাহলে তো হইলই। তাহলে আড়াই গেলে কত হবে? এনে হচ্ছে আড়াই 2.5, তাহলে 2.5 দিয়ে ভাগ করলে তাহলে এস এর মান হচ্ছে 2a, মানে অ্যামিটারের রোধের দ্বিগুণ হওয়া লাগবে। বুঝতে পারছো কি বলছি আমি? শেষ, অঙ্ক শেষ। পরে দাও তো বাকিগুলো পারো কিনা, দাও তো বাকিগুলো পারো কিনা। সবই সেম না? বাকিগুলো এখন করে রাখবো, সবগুলো এখন করবো খাতায়। হ্যাঁ সবগুলো সহজ। এরকম অনেকগুলো ম্যাথ বোধহয় পাইছো না, বাট এগুলো আসলে পানির মতো সহজ না। একটা গ্যালভানোমিটারের মধ্যে রোধ হচ্ছে 100 ওহম, কত শান্ট যুক্ত করলে প্রবাহ মাত্রা 99% শান্তের মধ্যে যাবে, মানে কি? তাহলে এই যে, তাহলে 99% যদি শান্ট দেওয়া যায়, তাহলে 1% করে 99 ওহম যাবে শান্ট দিয়ে, বাকি 1 ওহম করে দিয়ে যাবে 1 এম্পিয়ার করে দিচ্ছে ওহম বলে, 1 এম্পিয়ার যাবে হচ্ছে
এমিটার দিয়ে নাকি ক্যালভানো বা যন্ত্র দিয়ে, তাহলে এই যে এমিটার 99 ইন্টু এস ইজ ইকুয়াল টু 1 ইন্টু এ, শেষ না অঙ্ক? আর গ্যালভানোমিটার হ্যাঁ রোধ কত বলছে? 10, তাহলে 10 তাহলে এস এর মান কি হবে? 10 ডিভাইড বাই 99, অঙ্ক শেষ। ঠিক আছে, বুঝতে পারছো? সরি 10 না তো, জি ভাই ঠিক আছে 10 নাকি 100? 100 ডিভাইড বাই 99, শেষ। সো আই হোপ এটা মেক সেন্স করে, এন্ড বাকি সবগুলো অঙ্ক সেম। দেখো যে আমি যে অঙ্কটা দিছি পরীক্ষায়, এটা কিন্তু বইয়ের আসছে 19-20, দেখছো? 9 নম্বর অঙ্কটা দেখছো? 9 নম্বর অঙ্কটা যেটা দিছি দাও, এরকম একটা ব্যাটারি লাগাইছে, তারপরে এরকম একটা হ্যাঁ রোদ লাগাইছে, করছে এটা বাট এনে জাস্ট একটা বেশি দাও, এনে একটা রোদ দেওয়া আছে, ঠিক না? এনে একটা রোদ দেওয়া আছে, অঙ্কটা নিচে করো তো। একটা গ্যালভানোমিটার দাও হ্যাঁ, গ্যালভানোমিটার না, আচ্ছা ভোল্ট মিটার। আমি বলছিলাম এই ভোল্ট মিটার হুদাই, মানে তোমার ভোল্টমিটার বেসিক্যালি ভোল্টমিটার ওই ভোল্ট মিটার কাজ কি বলতো? এই পয়েন্ট আর এই পয়েন্টের বিয়োগ পার্থক্য বের করা, রাইট? বা যে পয়েন্ট দেওয়া আছে আর কি, যদি রোদ ওই না থাকে পয়েন্টের, তাহলে হুদাই হ্যাঁ রোদ যদি, হ্যাঁ তাহলে হুদাই, মানে তার কাজ বেসিক্যালি এই ভোল্ট মিটার তুমি তুলে দাও, কানেকশন দরকার নেই, তুমি জাস্ট এই পয়েন্ট আর এই পয়েন্টের বিয়োগ পার্থক্য বের করো, ঠিক না? ভিএবি বের করো। তো কেন বের করবা? তুমি জাস্ট কিরশফের ল ইউজ করে এখান থেকে না আসলে হইছে, রাইট? যেই পথে আসো হ্যাঁ আসলে হইছে, হ্যাঁ ঠিক আছে? ওই পথে আসলে হইছে। জি ভাই কারেন্ট লাগতে পারে, কারেন্ট দিবা, সমস্যা নাই তো, কারেন্ট তো বের করা যাবে, ঠিক না? এখান দিয়ে তো কোনো কারেন্ট যাবে না, হ্যাঁ মাঝখানে ব্রিজ তো হুদাই ফালতু, কোন কারেন্ট যাবে এখান দিয়ে? না, এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, কারণ এখানে কোনো লুপ নাই। ভোল্ট মিটার তো এটা হুদাই, ভোল্ট মিটার খোলা হলো, তুমি যদি, এক মিনিট, হ্যালো হ্যালো তুমি যদি ভোল্ট মিটারের রাহা হয় না, তাহলে তোমার কনফিউশন তৈরি হবে। বাট ভোল্ট মিটার যেহেতু রোদ দেওয়া নাই, তাহলে ভোল্ট মিটারের কোনো দাম নাই, ঠিক আছে? তাহলে ভোল্ট মিটার রাখার কোনো দরকার হ্যাঁ নাই। নাই বাট যদি ভোল্ট মিটার রোদ দেওয়া থাকতো, আই রিপিট, রোদ যদি দেওয়া থাকতো, তাহলে কিন্তু তুমি এই ভোল্ট মিটার খুলতে পারতা না। কনসিডার করতে এই ভোল্ট মিটারের, ওই ভোল্ট মিটার একটা রোদ হিসাবে কনসিডার করে অঙ্কটা করা লাগতো। তাহলে হাউ অ্যাবাউট দিস, আমি অঙ্কটা তোমার ভোল্ট মিটার দিয়ে দিই, ঠিক আছে? এই অঙ্কটা তুমি তো করবাই, বাট আমি একটা অঙ্ক বাড়ি গেছি, সেম অঙ্ক, জাস্ট বইয়ে যা আছে হবো অঙ্ক, বাট আমি এবার একটু মডিফাই করে দিতেছি। বিশ ভোল্ট 5 ওহম, এনে আছে হচ্ছে 5 ওহম, ঠিক আছে? এনে ধরো 15 ভোল্ট, এনে আছে ধরো হচ্ছে 10 ওহম, এনে আছে ধরো হচ্ছে 5 ওহম, এনে আছে ধরো 30 ভোল্ট, এনে আছে 4 ওহম, ঠিক আছে? এইবার একটা ভোল্ট মিটার অ্যাড করা এনে, ঠিক আছে? এই ভোল্ট মিটারের কোশ্চেন হচ্ছে, এই ভোল্ট মিটার রোধ দেওয়া আছে ধরো এবার 2 ওহম। এবার কোশ্চেন একটাই, সেটা হচ্ছে বলো তো ভোল্ট মিটারের পার্ট কত হবে? এটা করে দিতে পারো কিনা? এই যাবলে বুঝছো? এই যাবলে বুঝছো? জি ভাই ভোল্ট মানে এখানে কত ভোল্ট ভোল্ট মিটার আছে রোধ, দুই 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 ওহম ধরবা, ভোল্ট দুই মিটার রোধ হচ্ছে 2 দুই ওহম, ধরে ভোল্ট মিটারের পার্ট কত হবে? আই বের আবার করলে তো বলতেছি, হয়ে গেল ভোল্ট মিটার মাপবে হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ এখান থেকে কি কারেন্ট গেছে মাপলি শেষ অঙ্ক, ঠিক আছে? এই কারেন্টের আর গুণ করলেই শেষ অঙ্ক, ঠিক আছে? বুঝছো? ভেরি গুড, জি ভেরি গুড নিপুণ, ভেরি গুড, ঠিক আছে? পড়াটা দেখবা রুয়েট টুয়েট আইছে, বাট এগুলো সহজই, ঠিক আছে? ওকে, আর কোনো কোশ্চেন আছে? শান্তি কোনো কোশ্চেন? না ভাই আরেকটা কোশ্চেন দাঁড়াও, পাই বাবু তো, এক মিনিট। তোমরা কি জানো ইয়ার সাথে, অ্যামিটারের সাথে কিন্তু শান্ট হচ্ছে কেমন যোগ করে বলো তো? সরি, নরমালি শান্ট বলবো না, সমান্তরালে মানে কোন একটা লাইন, হ্যাঁ শান্ট এক্স্যাক্টলি, অ্যামিটারের সাথে শান্ট যুক্ত করা লাগে সমান্তরালে, ঠিক আছে? ভোল্ট মিটারের সাথে শান্ট কেমন যোগ করে বলো তো? জানি না ভাই আচ্ছা সব শোনো, আমি বলি পয়েন্ট একটাই, যন্ত্রগুলারে সেভ করার জন্য যেমন যোগ করা দরকার এমনি। আচ্ছা, কোন একটা বর্তনী যদি কারেন্ট মাপি, তাহলে অ্যামিটার কেন যোগ করা লাগে শ্রেণীতে? আর যদি কোন একটা হ্যাঁ বর্তনীর বিয়োগ ভাবতে চাই, তাহলে অ্যামিটার ভোল্ট মিটার কেন যোগ করা লাগে সমান্তরালে? এটা বুঝছো নাকি? হ্যাঁ বুঝতে পারছো জিনিসটা? 10 নম্বর অঙ্কটা দাও, 10 দাও, 10 নম্বর অঙ্কটা আছে কিনা? ক্যালকুলেটরের পাল্লা 10 মিলি এম্পিয়ার 500 মিলি। এই যে হ্যাঁ পাল্লা, এক্স্যাক্টলি এটা দাও। একটা গ্যালভানোমিটারের পাল্লা হচ্ছে 10
মিলি এম্পিয়ার আর মিলি হচ্ছে এম্পিয়ার 500 মিলি ভোল্ট। মানে ওই গ্যালভানোমিটার কি মাপতে পারে বলো তো? ওই গ্যালভানোমিটার এমিট মানে কারেন্ট মাপতে পারে, ভোল্টেজ মাপতে পারে, দুইটা মাপতে পারে। ইন্টারেস্টিং না? কিন্তু সমস্যা হ্যাঁ হচ্ছে তুমি যদি তারে 10 মিলি এম্পিয়ারের বেশি কারেন্ট দাও, সে নষ্ট হয়ে যাবে। আর তারা যদি এমন একটা সিস্টেমে লাগাও যে সিস্টেমের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 50 এমভিএর থেকে বেশি, তাহলে সে নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো কি বলছি আমি? তাহলে ফার্স্ট কোশ্চেন হ্যাঁ তুমি যদি 20 এম্পিয়ারের কোন একটা তারে লাগাতে চাও, তাহলে কেমন লাগানো লাগবে? অবশ্যই শান্ট অ্যাড করা লাগবে। কেমন? সমান্তরাল অ্যাড করা লাগবে। কারণ এই গ্যালভানোমিটারে 10 মিলি এম্পিয়ারের বেশি কারেন্ট দেওয়া যাবে না। তাহলে এমন একটা তারে লাগাইলা যেটা হচ্ছে 20 এম্পিয়ার। 20 এম্পিয়ার হইলেও এখান থেকে কত যাওয়া লাগবে বলো তো? 10 মিলি এম্পিয়ার। বাকিটা 10 কই দিয়ে মিলি যাবে বলো তো? শান্ট দেওয়া যাওয়া লাগবে। শান্ট দেওয়া যাওয়া লাগবে না, ওই শান্ট দিয়ে কতটুকু যাবে? 20 এম্পিয়ার মাইনাস 10 মিলি এম্পিয়ার। কিন্তু সেটা বুঝছো? হ্যাঁ তাহলে তোমার কি ব্যবস্থা লাগবে? শান্ট লাগানো লাগবে। কেমন লাগানো? সমান্তরালে। তাহলে কতটুকু লাগা লাগবে আমরা বের করি। তাহলে এই যে যেটা বললাম v is equal to ir, যে দুই প্রান্তে বিভব সমান, তাহলে ir দিলে হবে v is equal to ir। তাহলে ir মান কত হবে? না 20 মাইনাস 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিলি না, ইনটু কত? ইনটু শান্ট ইজ ইকুয়াল টু এটা কত? 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইনটু জি। বুঝতে পারছো? যেহেতু এখন কত হচ্ছে সবই তো বুঝলাম, বাট এটার জি কত, রোধ কত বের করা যাবে না? বের করা যাবে, কারণ এই যে তার যে পাল্লা, এটাই তো আয়ের মান, এটাই তো ভি এর মান। হ্যাঁ আর বের করা যাবে না? ভি ইজ আর ইকুয়াল টু ইকুয়াল ভি বাই আর আর ইজ ইকুয়াল টু ভি ভি বাই বাই আর। আর ভি এর মান তাহলে 500 মিলি ভোল্ট, আর নিচে যদি আয়ের মান 10 মিলি এম্পিয়ার দাও, মিলি কাটা, তাহলে কত? 50 আসে না? 50 ওহম। বুঝতে পারছো? এই জিনিসটা কিন্তু মাঝে মধ্যে বুঝে না মানুষ। তো এটা হচ্ছে দেওয়া আছে, এটা কত বলো তো? 50 তার এখানে এস বেরিয়ে পেলো না। বাট তোমার যদি 400 ভোল্ট মাপতে চাও, 440 ভোল্ট মাপতে চাও, মানে এমন একটা তারে লাগাইছো যে তারের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 440 ভোল্ট। বাট সমস্যা হচ্ছে এখানে যদি গ্যালভানোমিটার লাগাও তাহলে নষ্ট হয়ে যাবে। তাহলে এইবার একটা আগে থেকে একটা শান্ট দেওয়া লাগবে। তাহলে কি হবে বলতো? শান্ট এমন ভাবে দেওয়া লাগবে যেন এই গ্যালভানোমিটারের আগে শান্টটা শ্রেণীতে যুক্ত করা লাগবে, যেন এই দুই প্রান্তের বিভব পার্থক্য 440 ভোল্ট হইলেও এই শান্টের কারণে যেন একটা উচ্চমানের শান্ট দিব। এবার নিম্নমানের শান্ট না, কিন্তু উচ্চমানের শান্ট দিব, যেন এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে কত? 500 মিলি ভোল্টে থাকে। বাকি 440 মাইনাস যে 500 মিলি ভোল্ট আছে সবটা যেন এই যে এই শান্টে ড্রপ হয়ে যায়, যাতে যন্ত্রটা কি থাকে বলতো? সেফ থাকে। এই ক্ষেত্রে কারেন্ট সমান, মানে তাদের আই সমান। তাহলে কি ডিফারেন্স বলতো? ভোল্টেজ ডিফারেন্স। তাহলে আই ইজ ইকুয়াল টু কি? ভি বাই আর। তাহলে প্রথম যন্ত্রের ক্ষেত্রে ভি শান্ট বাই আর শান্ট ইজ ইকুয়াল টু ভি গ্যালভানোমিটার ইজ ইকুয়াল টু আর গ্যালভানোমিটার। বুঝতে পারছো? তাহলে প্রথমে ভি শান্ট কত? ভি শান্ট মানে শান্টের দুই প্রান্তে ভোল্টেজের কত হবে? 440 মাইনাস 500 মিলি ভোল্ট, মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইড বাই আর এস। আর এস কত? আর এস কত? এটাই তো বের করবো। শান্টের রোধের মান কত হবে? ভিজি কত? ভিজি হচ্ছে যে 500 মিলি ভোল্ট, যেটা আমরা জানি। আর আর জি কত? আর জি থেকে বের করছি 50। এটা দিলেই কি আর এস বের পড়বে না? সব তো জানি, এটা জানি, এটা জানি, এটা জানি, এটা জানি, জাস্ট আর এস বের করলে হইতেছে, ঠিক না? আর এস এর মান কত হবে? এই 43,900 সব জানি আছে, দাও 950। এত মানের বড় একটা রোধ লাগাও, তাহলে এই জায়গায় হচ্ছে ড্রপটা কি হবে বলতো? ড্রপটা হচ্ছে ঠিক হবে, ঠিক আছে, যাতে যন্ত্রটা সেফ থাকে। বুঝতে পারছো? তাহলে ভোল্ট মিটার সেভ করার জন্য, মানে ভোল্টেজ মাপার যদি সেভ করতে চাও, মানে তার যদি একটা ভোল্টেজের পাল্লা থাকে আর তার যদি একটা লিমিটেশন থাকে ভোল্টেজ, এত বেশি এত বেশি ভোল্ট দেওয়া যাবে না, তখন কিন্তু তোমার শান্টটা শ্রেণীযুক্ত করা লাগবে, যাতে এক্সট্রা ভোল্টটা কই ড্রপ খায় বলতো? শান্টে ড্রপ খায়, যেন তার কাছে ড্রপ থাকে, তার দুই প্রান্তের বিভব পার্থক্য যেন অলওয়েজ এটাই থাকে। বুঝতে পারছো নাকি আমার সমস্যা আছে? জি ভাই বুঝছি। ওকে ফাইন, আমাদের আর কিছু বাকি নাই, জাস্ট তিনটা যন্ত্র বাকি আছে, পটেনশিওমিটার, পোস্ট সুইচ বক্স আর হচ্ছে মিটার বিট। তিনটা একসাথে কালকে শেষ করে দিব, ঠিক আছে? এন্ড পরীক্ষা কবে দিবা বলো? আমি আবার বলতেছি, পরীক্ষা খারাপ হলে কিন্তু আমি এটা কখনোই অ্যাকসেপ্ট করবো না, ঠিক আছে? পরীক্ষা কবে